জয়েন করে নাই কে? রিমুভ বা ফার্স্ট পার্টে জয়েন করেন নাই তাই না? না আচ্ছা, আপনাকে পড়া দেরি। ফার্স্ট পার্ট আমরা যে এই যে পড়ে ফেলছি যেগুলা, গুড ডেজ ব্যাড ডেজ, এই হিস্ট্রি থাকবে কোন আর্থ্রাইটিস, কিছুদিন ভালো আছে আবার কিছুদিন খারাপ হবে। পেন, জয়েন্ট পেন, অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে, অস্টিও আর্থ্রাইটিস কি ইনফ্লামেটরি না হচ্ছে মেকানিক্যাল পেন হয় এখানে? আর্থ্রাইটিস কি ধরনের? এটা হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল পেন হলে সেক্ষেত্রে আমরা জানি যে আপনার হচ্ছে রেস্ট নিলে ভালো থাকে, কাজ করলে খারাপ হয়। আচ্ছা, শুরু করে দিই আমরা না? জয়েন করে নাই কে? বর্ণা জয়েন করে নাই, সেলিম জয়েন করে নাই, রুম্মান জয়েন করে নাই। আচ্ছা, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা থেকে শুরু করে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ডিফাইন্ড বাই প্রেজেন্স অফ স্যাক্রোআইলাইটিস। তাহলে এখানে যে স্যাক্রোআইলাইটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যাক্রোআইলাইটিস পাইলে সাথে আদার ফিচার বা হিস্টরি যেগুলো হচ্ছে সাজেস্টেড টু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, তখন আমরা বলতে পারবো যে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এটা মেলদের বেশি হয়। আমরা এর আরেকটা আগের গুলা কি হয়ে গেছে? হ্যাঁ, এর আগের গুলো তো বলে ফেলছি। আপনি এফসিবিএস পার্ট গ্রুপটাতে নাই আমাদের? কি বল? না আমি বলছি ওই যে এক্সিয়াল পর্যন্ত না হইলো ফার্স্ট হ্যাঁ হাফে। হ্যাঁ, তো এক্সিয়ালের পরে হচ্ছে এটা না? এই তো আচ্ছা এক্সিয়াল। ঠিক আছে, ওইটুকু খালি পড়ছি, এরপর আর পড়ি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখেন হচ্ছে মেল ইস টু ফিমেল রেশিও হচ্ছে 3:1, মেলদের বেশি হয় অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এবং আমরা পড়ছি যে হচ্ছে সেরোনেগেটিভ যেগুলো আছে সবগুলো হচ্ছে HLA B27 পজিটিভ। এরপর দেখেন এটার প্রগনোসিস সম্পর্কে বলছে। দেখেন, ওভার 75% পেশেন্ট এবল টু রিমেইন ইন এমপ্লয়মেন্ট, কাজকর্ম করতে পারে, এন্ড এনজয় গুড কোয়ালিটি অফ লাইফ। আর যখন সিভিয়ার অ্যানকাইলোসিস ডেভেলপ করে তখন ফাংশনাল লিমিটেশনও অত বেশি হয় না, যতক্ষণ না স্পাইনটা ফিউজড হচ্ছে। ফিউজড হলে তখন প্রবলেম হয়। এরপর দেখেন ক্লিনিক্যাল ফিচার, যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি যে ফিচার, সেম ফিচার। তো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস টিপিক্যালি ইভলভ স্লোলি, এটা ধীরে ধীরে প্রোগ্রেস করে, এন্ড ফ্লাকচুয়েটিং সিমটমস থাকে, মানে কমে বাড়ে এরকম। এছাড়া হচ্ছে অ্যানকাইলোসিস ডেভেলপ করতে হচ্ছে অনেক সময় লাগে, মেনি ইয়ার্স লাগে। এছাড়া সেকেন্ডারি অস্টিওপোরোসিস অফ দ্য ভার্টিব্রাল বডি ফ্রিকুয়েন্টলি অকার্স, লিডিং টু অ্যান ইনক্রিজড রিস্ক অফ ভার্টিব্রাল ফ্র্যাকচার। এখানে সেকেন্ডারি অস্টিওপোরোসিস হতে পারে, ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে। তো দেখেন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কাইপোসিস ডেভেলপ করতে পারে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কাইপোসিস ডেভেলপ করতে পারে। আবার 40% পেশেন্টের ক্ষেত্রে দেখেন, আমরা বলতেছি যে এগুলোতে অ্যাক্সিয়াল স্কেলেটনকে ইনভলভ করে, ভার্টিব্রাল কলামকে ইনভলভ করে, কিন্তু পেরিফেরাল মাসকুলোস্কেলেটাল লেশনও এখানে হতে পারে। কি কি হবে তখন? অ্যাসিমেট্রিক্যাল এফেক্টিং অ্যানথেসিস অফ দ্য লার্জ জয়েন্ট, অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে এখানে জয়েন্ট ইনভলভমেন্ট হয়। এছাড়া এদের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর পেশেন্টের ফেটিগেবিলিটি হয়, ফেটিগ, and anterior uveitis is the most common extraarticular feature. এটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য। মোস্ট কমন extraarticular feature of ankylosing spondylitis হচ্ছে anterior uveitis। এরপর দেখেন ইনভেস্টিগেশনে ইম্পর্টেন্ট, এখানে এক্সরেতে কি পাওয়া যায়? এক্সরেতে হচ্ছে যে ল্যাটারাল যে থোরাকোলাম্বার, আগের যে ফিচার গুলো অ্যাকশন স্পন্ডাইলাইটিস, আমরা ওই যে রেডিওলজিক্যাল ফিচার ওখানে পড়ছিলাম যে দেখেন sacroiliac joint show irregularity and loss of cortical margin, widening of the joint space, and subsequently sclerosis, joint space narrowing and fusion। শুরুর দিকে জয়েন্ট স্পেস বেশি থাকলে পরবর্তীতে জয়েন্ট স্পেস ন্যারোয়িং হয়। এছাড়া হচ্ছে এক্সরেতে কি পাবো আমরা? স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা, অ্যান্টেরিয়র স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা পাবো, স্কোয়ারিং হয় এখানে। এছাড়া হচ্ছে কি পাবো আমরা এখানে? ব্রিজিং সিনডেসমোফাইট পাইতে পারি, ব্রিজিং সিনডেসমোফাইট পাইতে পারি। এরপর এখানে রেডিওলজিক্যাল ফিচার গুলো আমরা একটু আগে দেখে নিই। এখানে কি রকম হবে? ব্যাম্বো স্পাইন পাওয়া যায়, ব্যাম্বো স্পাইন অফ দ্য অ্যাডভান্স অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস।
তাহলে এখানে ব্যাম্বো স্পাইন পাওয়া যায় এবং এখানে এই যে দাগ দিয়ে দেখাইছে সিনডেসমোফাইট ফর্মেশন হয়। তাহলে এখানে সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসমোফাইট ফর্মেশন হয়, স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফিউশন হবে, স্যাক্রোইলিয়াক জয়েন্টটা হচ্ছে ফিউশন হবে এবং এখানে কি হবে জেনারেলাইজড অস্টিওপেনিয়া হয়, জেনারেলাইজড অস্টিওপেনিয়া হয়। এই যে ফিচারগুলো ইম্পর্টেন্ট, কি কি ফিচার পাওয়া যায়, এই যে টিপিক্যাল ব্যাম্বো স্পাইন, তাহলে ব্যাম্বো স্পাইন কোথায় পাওয়া যায়, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে পাওয়া যায়। এছাড়া এখানে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস কমন, ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে। এছাড়া লেট স্টেজে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন হতে পারে, লেট স্টেজে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন হতে পারে। MRI is more sensitive for detection of early sacroiliitis than X-ray. Early sacroiliitis diagnosis করার জন্য MRI টা হচ্ছে more sensitive. এছাড়া ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি স্ক্যানিং ইজ ইম্পর্টেন্ট অ্যাজ এ পার্ট অফ ফ্রাজিলিটি ফ্র্যাকচার। আমরা জানি যে হচ্ছে অস্টিওপোরোসিস হলে সেক্ষেত্রে হচ্ছে ফ্রাজিলিটি ফ্র্যাকচার হয়, তো সেজন্য কি ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রিটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন as in axial spondyloarthropathy, ESR CRP is usually raised in active disease but may be normal. Anemia is often present. তাহলে অ্যানিমিয়া থাকতে পারে, অটো অ্যান্টিবডি গুলো ইউজুয়ালি নেগেটিভ, যে রিউমাটয়েড ফ্যাক্টর ACPA ANA এই অ্যান্টিবডি গুলো নেগেটিভ থাকবে। এরপর দেখেন এখানে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর ক্ষেত্রে আমরা এটা কত বুঝতে বলতেছি, এখানে দেখেন লং স্ট্যান্ডিং আমরা হচ্ছে NSAID দিতে পারি, যে মর্নিং সিমটম গুলোকে হচ্ছে ইমপ্রুভ করে। এছাড়া হচ্ছে লোকাল গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দিতে পারি আমরা, যে হচ্ছে কোথায় প্লান্টার ফাশাইটিস যদি ডেভেলপ করে বা আদার অ্যান্থোসাইটস প্যাথিস গুলো যদি ডেভেলপ করে, পেরিফেরাল আর্থ্রাইটিস, এগুলো ক্ষেত্রে আমরা লোকাল গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দিতে পারি। এছাড়া ওরাল গ্লুকোকর্টিকয়েড লাগবে যদি অ্যাকিউট ইভাইটিস হয়, অ্যাকিউট ইভাইটিস হলে সেক্ষেত্রে স্টেরয়েড দিতে হবে। এই ট্রিটমেন্ট অপশনে যদি যদি সিনারিওতে থাকে যে অ্যাকিউট ইউভাইটিস আছে, যদি ট্রিটমেন্ট কখনো জিজ্ঞেস করে সেক্ষেত্রে ওরাল স্টেরয়েড দিতে হবে। ঠিক আছে, এটুকুই হচ্ছে। এখানে যে এক্সরে ফিচারটা খুবই ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে স্কয়ারিং অফ দা লাম্বোস্যাক্রাল ভার্টিব্রা হয়, স্কয়ারিং, এবং হচ্ছে কি হয় এখানে ব্যাম্বো স্পাইন হয়, ব্যাম্বো স্পাইন হয়, সিনডেসমোফাইট পাওয়া যায়, দুই পাশে হচ্ছে সিনডেসমোফাইট সিমেট্রিক্যাল সিনডেসমোফাইট পাওয়া যায়। এছাড়া অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস এগুলো হয়, এগুলো ইম্পর্টেন্ট এখানে। এরপর দেখেন হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াসলি এফসিপিএস এ এখান থেকে হচ্ছে এসবি আসছিল যে রিয়েক্টিভ স্পন্ডাইলাইটিস ইজ এ রিঅ্যাকশন টু এ নাম্বার অফ ব্যাকটেরিয়াল ট্রিগার্স। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া ইনফেকশন হলে তারপর আর্থ্রাইটিস ডেভেলপ করে, এটাকে বলে রিয়েক্টিভ আর্থ্রাইটিস। তাহলে রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে কোন কোন অর্গানিজম, সেগুলো ইম্পর্টেন্ট। এটা একটা নিউমোনিক আছে, আপনারা হয়তো জানেন যারা আগে পড়ছেন, ইয়াকুব, ইয়াকুব এসএসসি তে পড়ে, এসএসসি তে পড়ে, তাই না? ইয়াকুব মানে হচ্ছে ইয়ারসিনিয়া, এস দিয়ে হচ্ছে সালমোনেলা, শিগেলা, তারপর হচ্ছে ক্লামাইডিয়া, ক্যাম্পেলোবেক্টর, ক্লামাইডিয়া, ক্যাম্পেলোবেক্টর, পাঁচটা আছে। তাহলে ইয়াকুব এসএসসি তে পড়ে, তাহলে এগুলো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস করে, এবং নোটেবলি আবার কতগুলো আছে নন স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি রিলেটেড রিয়েক্টিভ আর্থ্রাইটিস হয়, আরো কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ইনফেকশনে। এগুলো হচ্ছে এগুলো HLA-B27 এর সাথে অ্যাসোসিয়েটেড না, কিন্তু এগুলো এই পাঁচটা যেগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে HLA-B27 এর সাথে অ্যাসোসিয়েটেড। বাট এই যে মাইক্রোপ্লাজমা, তারপর হচ্ছে আপনার বরেলিয়া, স্ট্রেপ্টোকক্কাই, মাইক্রোব্যাকটেরিয়াম, এগুলোতেও রিয়েক্টিভ আর্থ্রাইটিস হয়, কিন্তু এগুলো HLA-B27 এর সাথে অ্যাসোসিয়েটেড নয়, নট অ্যাসোসিয়েটেড উইথ HLA-B27। এছাড়া সেক্সুয়ালি অ্যাক্টিভ রিয়েক্টিভ অ্যাকোয়ার্ড রিয়েক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, বিশেষ করে ইয়াং মেলদের হয়, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লামিডিয়া ইনফেকশনের কারণে হতে পারে। তো আগে হচ্ছে একটা টার্ম ছিল ক্লামিডিয়াল ইউরেথ্রাইটিস, সাথে যদি কনজাংটিভাইটিস এবং রিয়েক্টিভ আর্থ্রাইটিস থাকে তখন এটাকে বলা হয়তো রেইটার্স ডিজিজ, ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস এবং আর্থ্রাইটিস। তাহলে জয়েন্ট ইনভলভমেন্ট, ইউরেথ্রাইটিস এবং হচ্ছে আই ইনভলভমেন্ট, তাই না? এরপর দেখেন
এরপর ক্লিনিক্যাল ফিচার গুলো ইম্পর্টেন্ট, এখানে অ্যাকিউট ইনফ্লামেটরি অ্যানথ্রাসাইটিস হবে, অলিগো আর্থ্রাইটিস হয়, এবং লোয়ার লিম্বকে ইনভলভ করে মেইনলি, এবং অ্যানথেসিস গুলোকে ইনভলভ করে। তাহলে আমরা বলছি যে যে ব্রড হেডিং এ পড়া আসার সময় সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলো এগুলো হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, ইউজুয়ালি লোয়ার লিম্বকে বেশি ইনভলভ করে, অলিগো আর্থ্রাইটিস করে, এবং হচ্ছে এগুলো হচ্ছে অ্যানথেসাইটিস করে, যে টেন্ডনের ইনসারশন বা মাসলের ইনসারশন গুলোকে ইনভলভ করে বেশি, যে অ্যাকিলিস ইনসারশন অ্যানথেসাইটিস, টেন্ডনাইটিস আর প্লান্টার ফাসাইটিস করে। এখানে কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার আছে স্কিনে, কি কি এক্সট্রা আর্টিকুলার ফিচার আছে সেগুলো ইম্পর্টেন্ট, যে সার্সিনেট বেলানাইটিস হতে পারে, ক্যারোটোডার্মা বেলানোর হেজিকা হতে পারে, পাস্টুলার সোরিয়াসিস, নেইল ডিস্ট্রফি, মাউথ আলসার, কনজাংটিভাইটিস, ইউভাইটিস, এগুলো ঘটনা ঘটতে পারে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। এগুলো বিশেষ করে সারার সাথে অর্থাৎ সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিয়েক্টিভ আর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড বেশি। দেখেন সার্সিনেট বেলানাইটিসে কি হয়, এখানে বেসিক্যাল ফর্মেশন হয় করোনাল মার্জিন অফ দ্য পেরিপিউস এন্ড গ্ল্যান্ড পেনিস, এখানে হচ্ছে বেসিক্যাল ফর্মেশন হয়। এছাড়া দেখেন ক্যারোটোডার্মা বেলানোর হেজিকা, এখানে কি হয়, ডিসক্রিট ওয়াক্সি ইয়েলো ব্রাউন বেসিক্যালি পেপিউল এন্ড ডেসকমেটিক মার্জিন থাকে সাথে। আর এটা কোথায় হয়, পাম এবং সোলে হয়, ক্যারোটোডার্মা বেলানোর হেজিকা। সার্সিনেট বেলান কোথায় হচ্ছে সেটা ইম্পর্টেন্ট সাইটটা। তাহলে ক্যারোটোডার্মা বেলানোর হেজিকা এটা হচ্ছে পাম এবং সোলে হচ্ছে, এবং বেসিকো পেপিউলার হচ্ছে লেশন হয়। এছাড়া পাস্টুলার সোরিয়াসিস হতে পারে, নেইল ডিস্ট্রফি হতে পারে, সাবাঙ্গুয়ার হাইপারক্যারাটোসিস, মাউথ আলসার, কনজাংটিভাইটিস, ইউভাইটিস এগুলো হতে পারে। এগুলো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হিসেবে আসতে পারে। এছাড়া আরো কিছু কমপ্লিকেশন আছে যেগুলো হতে পারে রিয়েক্টিভ আর্থ্রাইটিসে, অ্যাওর্টিক ইনকম্পিটেন্স হতে পারে, কন্ডাকশন ডিফেক্ট, প্লুরোপেরিকার্ডাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, সিজার, মেনিনগোএনকেফালাইটিস এগুলো হতে পারে। তো রিয়েক্টিভ আর্থ্রাইটিস আমরা ইউজুয়ালি হচ্ছে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, জয়েন্ট ফ্লুইড এক্সপ্লোরেশন করে আমরা ক্রিস্টাল যে আর্থ্রাইটিস গুলো আছে সেগুলোকে আমরা এক্সক্লুড করতে পারি। এরপর দেখেন রিমেটিক ফিভার, এসিপি এবং এএনএ আর নেগেটিভ। আর ক্রনিক বা রিকারেন্ট ডিজিজের ক্ষেত্রে আমরা এক্সরে করতে পারি রিয়েক্টিভ আর্থ্রাইটিসে। এক্সরে ফাইন্ডিংসে আমরা কি পাবো, পেরিআর্টিকুলার অস্টিওপোরোসিস পাবো, প্লুরিপারেটিভ ইরোশন পাবো, অ্যান্থেসিস গুলো ইনভলভ হবে, পেরিওস্টাইটিস হবে, বিশেষ করে কোন কোন জায়গায় হবে, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস এবং পেলভিস এইগুলো জায়গায় হবে। এছাড়া লার্জ ফ্লাফি ক্যালকেনিয়াল স্পার, ক্যালকেনিয়াল স্পার জিনিসটা কি কেউ বলতে পারবে? স্পার মানে হচ্ছে বোনস এর গ্রোথ হয়, ক্যালকেনিয়াল বোনস এ দেখা যাচ্ছে যে গ্রোথ হয়ে স্পার ফর্মেশন করছে, ক্যালকেনিয়াল স্পার, হাড্ডি বেড়ে গেছে আর কি। এরপর দেখেন ইন কন্ট্রাস্ট টু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এখানে কি হয়, রেডিওগ্রাফিক স্যাক্রোআইলাইটিস ইজ অফেন অ্যাসিমেট্রিক্যাল। আমরা জানি যে স্যাক্রোআইলাইটিসে যে হচ্ছে যে হয় অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। Along sometimes unilateral and syndesmophyte are predominantly coarse and asymmetrical. Ankylosing spondylitis আমরা বলছি যে হচ্ছে সিমেট্রিক্যাল syndesmophyte পাওয়া যায়। এখানে যখন স্যাক্রোআইলাইটিস হয় সেটা হবে অ্যাসিমেট্রিক্যাল, সিন্ডেসমোফাইটটাও অ্যাসিমেট্রিক্যাল হবে। তাহলে এরপর দেখেন হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে রেস্ট দিব, অ্যানেসেট দিব এবং অ্যানালজেসিক দিব। এছাড়া হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড আমরা ইউজ করতে পারি। যাদের হচ্ছে পেশেন্টকে এগুলো দেওয়ার পরও সিমটম থাকবে তাদেরকে আমরা ডিএমআরডি দিব। আর যদি অ্যান্টেরিয়র ইউভাইটিস থাকে আমরা বলছি যে তাদেরকে ওরাল স্টেরয়েড দিব, টপিক্যাল বা সাবকনজাংটিভাল স্টেরয়েড দিব, আমরা টপিক্যাল সাবকনজাংটিভাল স্টেরয়েড দিব, এটা ইম্পর্টেন্ট করে। এরপর দেখেন সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা থেকে আমরা কি করব, এটা কোন বয়সে হয়, ইউজুয়ালি হচ্ছে 25 থেকে 30 বছর বয়সে হয়। জুভেনাইল ফর্মেও হতে পারে, এর থেকে কম বয়সেও হতে পারে। এরপর দেখেন একটা ক্রাইটেরিয়া করে হচ্ছে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস কে ডায়াগনোসিস করি, এটা হচ্ছে ক্যাসপার ক্রাইটেরিয়া। এখানে দেখেন যদি হচ্ছে আর্টিকুলার ডিজিজ উইথ মোর দেন 3 পয়েন্ট, যদি 3 পয়েন্টের বেশি হয়, এই যে নিচে যেই ফিচার গুলো আছে এখানে প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট করে, একটাতে হচ্ছে 2 পয়েন্ট। তো সেক্ষেত্রে 3 পয়েন্ট বা তার বেশি হলে সেক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলবো।
একটা হচ্ছে যদি পেশেন্টের কারেন্ট সোরিয়াসিস থাকে তাহলে 2 পয়েন্ট। এরপর যদি হচ্ছে হিস্ট্রি অফ সোরিয়াসিস ইন ফার্স্ট অর সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, যদি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে ফার্স্ট অর সেকেন্ড ডিগ্রি রিলেটিভের যদি সোরিয়াসিস থাকে, কারেন্ট সোরিয়াসিস যদি থাকে ওর তাহলে 2 পয়েন্ট, আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে 1 পয়েন্ট। এছাড়া নেইল ডিস্ট্রফি, যদি সোরিয়াটিক নেইল ডিস্ট্রফি, নেইল ইনভলভমেন্ট থাকে সোরিয়াটিক সোরিয়াসিস হয়ে, সেক্ষেত্রে নেগেটিভ রিমাটয়েড ফ্যাক্টর, যদি রিমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ হয় সেক্ষেত্রে 1 পয়েন্ট। এছাড়া হচ্ছে কারেন্ট ডাক্টালাইটিস, তাহলে এমনিতে তো সোরিয়াটিক আর্থ্রাইটিস সেরো নেগেটিভ, যদি নেগেটিভ পাইছি তাহলে এটা আরো আমি বুঝতে পারতেছি যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে। কারেন্ট ডাক্টালাইটিস বা হিস্ট্রি অফ ডাক্টালাইটিস যদি থাকে, জাক্সট্রা আর্টিকুলার নিউ বোন যদি ফরমেশন হয়, তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যেহেতু সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি সোরিয়াসিস ইনভলভমেন্ট থাকে, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সোরিয়াসিসের, যদি হচ্ছে সোরিয়াসিসের কারণে নেল ইনভলভমেন্ট হয়, এছাড়া সোরিয়াসিসের ডাক্টালাইটিস হয় কারেন্ট যদি ডাক্টালাইটিস থাকে বা হিস্ট্রি অফ ডাক্টালাইটিস যদি থাকে, আর হচ্ছে এটা হচ্ছে সেরোনেগেটিভ, যদি এটা সেরোনেগেটিভ আমি যদি পাই যে রিমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ, তাহলে আরো বেশি আমি বুঝলাম যে হচ্ছে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। 3 বা তার বেশি পয়েন্ট থাকলে এটা আমরা ক্যাসপার ক্রাইটেরিয়া অনুযায়ী সোরিয়াটিক আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি। এরপর দেখেন প্যাথোফিজিওলজি, প্যাথোফিজিওলজির ক্ষেত্রে দেখেন যে ইন্টারলিউকিন 17 এবং 23 এগুলো হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 23 এবং 17। এরপর দেখেন প্রেজেন্টেশন কি, পেইন থাকবে, স্টিফনেস থাকবে, জয়েন্ট, টেন্ডন, স্পাইন এবং অ্যানথেসিস এগুলোকে ইনভলভ করে, কিন্তু জয়েন্ট ইউজুয়ালি নট সোয়েলেন। এখানে অনেক ধরনের প্রেজেন্টেশন হতে পারে, দেখেন অ্যাসিমেট্রিক ইনফ্লামেটরি মনো আর অলিগো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর সেক্ষেত্রে হচ্ছে সসেজ অর ডিজিট অর ডাক্টালাইটিস হবে, ফিঙ্গারকে ইনভলভ করে। কি হবে তখন, আচ্ছা সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস হতে পারে, ডিজিটাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট আর্থ্রাইটিস হতে পারে, ডিআইপি জয়েন্টকে ইনভলভ করে, এটা হচ্ছে সোরিয়াটিক ডিস্টাল, যখন ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টকে ইনভলভ করে তখন সোরিয়াটিক নেইল ডিজিজ হয়। আমরা পড়ছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস এই দুইটাতে হচ্ছে পিআইপি এবং ডিআইপি ইনভলভ হয়। এছাড়া সোরিয়াটিক স্পন্ডাইলাইটিস হতে পারে, সোরিয়াটিক স্পন্ডাইলাইটিস হতে পারে, কি কি আকার ম্যানিফেস্টেশন হয় যা হেডলাইন গুলো জানলে হবে। সসেজ ডিজিজ বা ডাক্টালাইটিস হয়, আর হচ্ছে টেলিস্কোপড হচ্ছে ফিঙ্গার হয়, এখানে হচ্ছে একটা ছবি আছে যে কি হয়, এখানে ফিঙ্গার গুলো হচ্ছে এই চিকন হয়ে যায়, নিচের দিকে হচ্ছে টেলিস্কোপের মতো হচ্ছে চিকন হয়ে যায় ডিস্টালি। and enthesitis predominant এর ক্ষেত্রে হচ্ছে কি হয়, এই যে ইনসারশন সাইড অফ টেন্ডন এন্ড লিগামেন্ট কে ইনভলভ করে। নেল চেঞ্জটা ইম্পর্টেন্ট, এটা এফসিপিএস আসছে গত 2021 এ আসছে, জানুয়ারি বা জুলাই একবার আসছে যে নেল চেঞ্জ ইন সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াসিসে কি কি নেল চেঞ্জ হয়, নট আর্থ্রাইটিস, সোরিয়াসিসে পিটিং হবে, নেল পিটিং, অনাইকোলাইসিস, সাবআঙ্গুয়াল হাইপারকেরাটোসিস, হরাইজন্টাল রিজিং হবে। এটা ইউজুয়ালি সোরিয়াটিক আর্থ্রাইটিস এর পেশেন্টের 85% পেশেন্টের ক্ষেত্রে এটা পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া ক্যারেক্টারিস্টিক রেশ অফ সোরিয়াসিস মে বি ওয়াইড স্প্রেড অর কনফাইন্ড টু দ্য স্ক্যাল্প, নাটাল ক্লেফট, আম্বিলিকাস, জেনিটালস, এগুলো জায়গায়ও কনফাইন্ড হতে পারে। এরপর দেখেন হচ্ছে এখানে ইনভেস্টিগেশনে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, এই জায়গাটা থেকে একবার প্রশ্ন আসছে যে chronic imaging of the axial skeleton often reveals features similar to those in chronic reactive arthritis with codes asymmetrical non-marginal syndesmophyte and asymmetrical sacroiliitis। অর্থাৎ ক্রনিক যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা যেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে আমরা পড়ে আসছি যে এখানে অ্যাসিমেট্রিক্যাল স্যাক্রোআইলাইটিস হয় এবং অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে সিন্ডেসমোফাইট পাওয়া যায়, অ্যাসিমেট্রিক্যাল স্যাক্রোআইলাইটিস এবং অ্যাসিমেট্রিক্যাল স্যাক্রোআইলাইটিস পাওয়া যায়, এটা আমরা পড়ছি, এটা এফসিপিএস আসছে প্রিভিয়াসলি। তাহলে ক্রনিক যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সেটার সাথে মিল আছে, অ্যাসিমেট্রিক্যাল সিন্ডেসমোফাইট পাওয়া যায় এবং অ্যাসিমেট্রিক্যাল স্যাক্রোআইলাইটিস পাওয়া যায়। এখানে ড্রাগ অফ চয়েস কি, ডিএমআরডি এর মধ্যে মিথোট্রেক্সেট ইজ দ্য ড্রাগ অফ চয়েস। তাহলে আমি মিথোট্রেক্সেট কোথায় কোথায় পেলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে পেলাম, জিআর ক্ষেত্রে পেলাম, ড্রাগ অফ চয়েস হিসেবে আমরা ব্যবহার করি এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে পাইলাম। এরপর দেখেন যে সোরিয়াসিসের নেল চেঞ্জ গুলো হয়, নেল গুলো পিটিং হয়েছে, ব্রিটল, মানে এই যে ব্রিটল হয়ে গেছে ভঙ্গুর, এই ছবিটা একটু দেখেন, এখানে ডাক্টাইলাইটিস এর ফিচার দিছে।
ছবি। আচ্ছা, এরপর এখানে আমরা ড্রাগের মধ্যে দেখেন এই যে ইন্টারলিউকিন 12 এবং 23 এর বিরুদ্ধে হচ্ছে উস্টেকিনুমাব এবং সেকুকিনুমাব, এটা হচ্ছে 17 এর বিরুদ্ধে। এগুলো অত মনে রাখা সম্ভব না, জাস্ট নামটা পড়লে লিস্ট পরীক্ষায় দিলে যদি মনে পড়ে আর কি। আচ্ছা, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস যেটা দেখেন, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিসটা হচ্ছে মূলত হচ্ছে আইবিডি, ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এর সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড। এখানে দেখা যাচ্ছে যে পেরিফেরাল জয়েন্ট ইজ সিন ইন অ্যাবাউট 20% অফ দা হচ্ছে পেশেন্ট। আইবিডি পেশেন্টে দেখা যাচ্ছে 20% পেশেন্টের পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। অলিগো আর্টিকুলার ডিজিজ হয় ইউজুয়ালি, বিশেষ করে লার্জার জয়েন্ট গুলোকে ইনভলভ করে, নি, অ্যাঙ্কেল এবং হিপ এগুলোকে ইনভলভ করে। এবং 20 to 25% পেশেন্টের আইবিডি পেশেন্টের স্যাক্রোআইলাইটিস হতে পারে। অর্থাৎ সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস সবগুলোতেই এই স্যাক্রোআইলাইটিস বা যে ফিচার গুলো, কমন ফিচার গুলো পড়ছে ওগুলো হতে পারে। এইখানে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস এর একটা হিস্ট্রি থাকবে যদি এরকম সিনারিও থাকে ডায়াগনোসিসের জন্য আর কি। এখানে পড়ার আর কিছু নাই এরকম। এরপর দেখেন এসএলই খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি টেস্টের একটা টপিকস। গতবারও সম্ভবত একটা প্রশ্ন আসছে যে কোথায় হচ্ছে ন্যাজোলাবিয়াল ফোল্ড হচ্ছে স্পেয়ার করে, কোন ডিজিজের, নিচের কোন ডিজিজের ন্যাজোলাবিয়াল ফোল্ডকে কি করে স্পেয়ার করে। ঠিক আছে, এই এসএলই তে হচ্ছে ন্যাজোলাবিয়াল ফোল্ডকে স্পেয়ার করে। দেখেন এখানে হচ্ছে কাদের বেশি হয়, 90% অফ এফেক্টেড পেশেন্ট আর ফিমেল, তাহলে মেয়েদের বেশি হয়। এছাড়া হচ্ছে অনসেট ইউজুয়ালি হচ্ছে 20 থেকে 30 বছর বয়সীদের হয়। এছাড়া প্যাথোফিজিওলজির ক্ষেত্রে দেখেন যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর এখানে দায়ী, যে ইনহেরিটেড মিউটেশন ইন কমপ্লিমেন্ট কম্পোনেন্ট C1Q C2 এবং C4 এইসবে যদি হচ্ছে মিউটেশন হয়, তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন রিসেপ্টর, এগুলো কঠিন জিনিস, এগুলো পড়ার দরকার নেই। এরপর দেখেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট। এখানে সিমটমস থাকে ফিভার, ওয়েট লস, লিম্ফেডেনোপ্যাথি। তো যদি এরকম কোন সিনারিও থাকে যে একটা ফিমেল পেশেন্ট আসছে, তার হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি আছে, তার জয়েন্ট পেইন আছে, তার অ্যালোপেশিয়া আছে, ওরাল আলসার আছে, এইরকম সিনারিও যখন আমরা পাই তখন আমরা চিন্তা করি যে এটা এসএলই। ঠিক আছে, লিম্ফেডেনোপ্যাথি থাকবে পেশেন্টের। আর্থ্রাইটিসটা হচ্ছে মোস্ট কমন ফিচার, 90% পেশেন্টই হচ্ছে আর্থ্রাইটিস নিয়ে আসে, এটা এসবিএ তে আসতে পারে। যে এসএলই এর ক্ষেত্রে হচ্ছে কোন ফিচারটা হচ্ছে মোস্ট কমন বা মোস্ট কমনলি পাওয়া যায়। তারপর হচ্ছে দেখেন যে হচ্ছে এখানে আর্লি মর্নিং স্টিফনেস থাকবে পেশেন্টের, টেনোসাইনোভাইটিস থাকতে পারে, জয়েন্ট ডিফর্মিটি হয়, এটা একটা বিশেষ ধরনের হচ্ছে আর্থ্রোপ্যাথি, এটার নাম হচ্ছে জ্যাকট আর্থ্রোপ্যাথি বলে। কিন্তু এখানে একটা স্পেসিফিক বিষয় আছে যে জয়েন্ট ইরোশন হয় না এখানে, যে এখানে জয়েন্ট ইরোশন হয় না, এখানে জয়েন্ট ডিফর্মিটিটা হয় মূলত টেন্ডন ড্যামেজের কারণে, এখানে জয়েন্ট ইরোশন হয় না, এটা খেয়াল করেন, জয়েন্ট ইরোশন হয় না। এছাড়াও এখানে হচ্ছে রেনয়েড ফেনোমেনন হইতে পারে। রেনয়েড ফেনোমেনন, রেনয়েড ফেনোমেননটা কি জিনিস কেউ জানে? জান্নাত তারাজুমা বলেন তো রেনয়েড ফেনোমেনন জিনিসটা কি? নাই। সুমাইদা? কি ওই যে রেনল্ডস ফেনোমেনন কি? হ্যাঁ। ওই যে কি জানি, ওই যে নেইল ফোল্ডের ওই জায়গাগুলো হচ্ছে মানে ক্যাপিলারি মনে হয় অবস্ট্রাকশন হয়ে তারপরে হচ্ছে কালো কালো ইস্কিমিক নেক্রোসিস টাইপের হয়েছে, তাই না? আচ্ছা, কোল্ড টোল্ডের কোল্ড জন্য এক্সপোজারে গেলে তাই না? চেঞ্জ হয়, হ্যাঁ। তো তেল হুম। থাকে, ব্লু হয়, তারপরে রেড হয়ে যায়। কি কি হবে বলেন আবার? পেল, ব্লু, রেড। পেল, ব্লু, রেড, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, আমি একটু দূরে ছিলাম এই জন্য। রেনল্ডস ফেনোমেননটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ডিজিটাল ইসকেমিয়া হয়। দ্যাট মিন্স আচ্ছা, হচ্ছে আর্টারিয়াল অক্লুশন অথবা হচ্ছে ভেনাস ড্রেনেজ যদি হচ্ছে ইম্পেয়ার্ড হয় এই জন্য। তো এট ফার্স্ট পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে ওই যে যেটা বললো উনি, পিভিআর দিয়ে আমরা মনে রাখতাম যে প্রথমে হচ্ছে পেল হয়, তারপরে ব্লু, তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে রেড।
এরকম হচ্ছে একটা প্রেজেন্টেশন করে এরকম আর কি। তো মানে এটা একটা এপিসোডিক আর কি ফিঙ্গারের কালার চেঞ্জটা হয় যখন পেশেন্ট কোল্ডে এক্সপোজার বেশি হয় তখন বেশি হয়, আবার অনেক সময় এটা ডিসঅ্যাপিয়ারও হয়ে যেতে পারে এবং আচ্ছা পরবর্তীতে হচ্ছে যে পিটিং টাইপের থাকে যে ফিঙ্গারের টিপে, এই ধরনের সমস্যা আর কি হইতে পারে। এই তো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখানে পেলটা কেন হয়? পেলটা হচ্ছে যদি ব্লাড ফ্লো কমে যায় সেক্ষেত্রে হচ্ছে পেল হয়, তাই না? এরপর হচ্ছে যদি হচ্ছে এই অক্সিজেন যখন কমে যাচ্ছে তখন সাইনোসিস এইখানে ব্লু কালার হচ্ছে, পরবর্তীতে আবার যখন হচ্ছে ভ্যাসোডাইলেটেশন হয়ে ব্লাড আসতেছে তখন রেড হয়। আচ্ছা, এখানে এত কঠিন কঠিন জিনিস আমরা করবো না। প্রাইমারি রেনাল ফেনোমেনন এর কোনো হচ্ছে কজ পাওয়া যায় না, আর যদি কজ থাকে অর্থাৎ এই কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে তখন আমরা বলি যে সেকেন্ডারি রেনাল ফেনোমেনন। সেকেন্ডারি রেনাল ফেনোমেনন হচ্ছে দেখা যাচ্ছে যে এত জটিল জিনিস দরকার নাই যদিও। এট অনসেট ওভার 25 ইয়ার্স, যদি হচ্ছে 25 বছরের বেশি বয়স্কদের হয়, যদি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি না থাকে, এবং হচ্ছে ইউজুয়ালি মেলদের হয় বেশি। তাহলে রেনাল ফেনোমেনন সিভিয়ার হলে সেক্ষেত্রে ডিজিটাল আলসারেশন হতে পারে। এরপর আসেন স্কিনের যে ফিচার গুলা, এখান থেকে বললাম যে একটা এসবিএ আসে, এই যে ছবি এবং এটা থেকে এসবিএ কোথায় হচ্ছে নেজুলেবিয়াল ফোল্ড কে স্পেয়ারিং করে কোন ডিজিজের নিচে, তাহলে এটা হচ্ছে এসএলই। আচ্ছা, ইনভলভ করে কোথায়? নেজুলেবিয়াল ফোল্ড কে ইনভলভ করে কোথায় তোমার? বুঝিনি, আবার একটু। এটা তো নেজুলেবিয়াল ফোল্ড কে হচ্ছে স্পেয়ার করে, ইনভলভ করে কোথায় কোথায়? এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ভাইভাতে মানে পাস করে যাওয়ার চিন্তা ভাবনা না। আচ্ছা, এই যে আমরা যে মেলার রেসের অনেকগুলো কজ করছি, একনি, রোজাসিয়া, তারপর হচ্ছে ডার্মাটোমায়োসিটিস, এইগুলোতে হচ্ছে ওগুলো সবগুলোতে সবগুলোতে শুধু ইনভলভ হয়, এসএলই তে হচ্ছে স্পেয়ার হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখেন হচ্ছে এখানে ডিসকয়েড র্যাশ পাওয়া যেতে পারে। ডিসকয়েড র্যাশ ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপারকেরাটোসিস, ফলিকুলার প্লাগিং, স্ক্যারিং, অ্যালোপেশিয়া। এরপর হচ্ছে এখানে অ্যালোপেশিয়া পাওয়া যেতে পারে, চুল পড়ে যাবে, আর্টিকারিয়াল ইরাপশন হয়, লিবিডো রেটিকুলারিস হয়। লিবিডো রেটিকুলারিস হয়, এই লিবিডো রেটিকুলারিস আর কোথায় হয়? অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে হয়। তাইলে এখানে যে টিপিক্যাল যে হচ্ছে ফেশিয়াল রেস্টটা পাওয়া যায়, ইরাইথেমাটাস, রেজড, পেইনফুল অর ইচি, তাহলে এই যে রেস্টটা পাওয়া যাবে সেটা লালচে হবে, তারপর হচ্ছে রেজড হবে, পেইনফুল, ইচি হবে, ইচিং থাকবে এখানে। আর স্পেয়ারিং দ্য নেজুলেবিয়াল ফোল্ড, নেজুলেবিয়াল ফোল্ডকে হচ্ছে কি করে? স্পেয়ার করে। এখানে ডিসকয়েড র্যাশ পাওয়া যাবে, অ্যালোপেশিয়া হবে, লিবিডো রেটিকুলারিস পাওয়া যায়। এরপর দেখেন হচ্ছে কিডনি যদি ইনভলভমেন্ট হয়, এটা হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। আমরা জানি যে হচ্ছে রেনাল এবং সিএনএস ইনভলভমেন্টটা হচ্ছে পুয়ার প্রগনোসিস। যদি এসএলই তে হচ্ছে রেনাল এবং হচ্ছে সিএনএস ইনভলভমেন্টটা হচ্ছে পুয়ার প্রগনোসিস। লুপাস নেফ্রাইটিস এর ক্ষেত্রে আমরা বলছি যে হচ্ছে মোস্ট কমনলি স্টেজ 4টা হয়, ডিফিউজ যে হচ্ছে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা, সেটা মোস্ট কমনলি পাওয়া যায়। এটা প্রিভিয়াসলি এফসিপিএস এবং এমআরসিবি তে আসা কোয়েশ্চেন, মোস্ট কমনলি কোনটা ইনভলভড হয়। এরপর দেখেন হচ্ছে কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশনের মধ্যে মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে পেরিকার্ডাইটিস, এটা এসবিএ হতে পারে। এছাড়া মাইকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস হতে পারে। এখানে এন্ডোকার্ডাইটিস এর একটা আলাদা নাম আছে, লিবম্যান-স্যাক এন্ডোকার্ডাইটিস, লিবম্যান-স্যাক এন্ডোকার্ডাইটিস। এরপর দেখেন লাংসে হচ্ছে ফ্রিকোয়েন্টলি কি হতে পারে? প্লোরাইটিক পেন অর্থাৎ সাইনোসাইটিস, প্লোরাইটিস হতে পারে, প্লোরাল ইফিউশন হতে পারে। এছাড়া নিউমোনাইটিস, অ্যাটেলেকটেসিস, রিডিউস লাং ভলিউম, পালমোনারি ফাইব্রোসিস, এগুলো হতে পারে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এসবি এর জন্য ওভাবে ইম্পর্টেন্ট না। এছাড়া নিউরোলজিক্যাল কজের মধ্যে দেখেন ফেটিক, হেডেক, পোর কনসেন্ট্রেশন, এগুলো হবে। এছাড়া হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, কোরিয়ার একটা কজ হিসেবে আসছিল। অর্গানিক সাইকোসিস, ট্রান্সভার্স মাইলাইটিস, লিম্ফেঞ্জাইটিস, লিম্ফোসাইটিক মেনিনজাইটিস, এগুলো হতে পারে। এরপর দেখেন হেমাটোলজিক্যাল মধ্যে হচ্ছে নিউট্রোপেনিয়া, লিম্ফোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, এইসব ঘটনা ঘটতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে ফেল্টি সিনড্রোম পড়ে আসছি। ফেল্টি সিনড্রোম রুকাইয়া বলেন তো, ফেল্টি সিনড্রোম কি কি ফিচার থাকে ফেল্টি সিনড্রোম?
রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে যদি কারোর অ্যানিমিয়া থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া, আর সাথে যদি ম্যাসিভ কিছু স্প্লিনোমেগালি শুনতে পাচ্ছি না আমি। হ্যালো হ্যাঁ, এখন একটু শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ভাইয়া, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে যদি মানে ম্যাসিভ স্প্লিনোমেগালি আর প্যানসাইটোপেনিয়া থাকে, মানে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া আর হচ্ছে নিউট্রোপেনিয়া। আচ্ছা আচ্ছা, এখানে লিবিডো রেডিকুলারিস এর ছবি দিছে, এসএলই এবং হচ্ছে কোথায় পাওয়া যায়, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে লিবিডো রেডিকুলারিস পাওয়া যায়। এরপর দেখেন জিআইটি তে কি হয়, এখানে ওরাল আলসার হয়, এছাড়া হচ্ছে মেজেন্টেরিক ভাস্কুলাইটিস হতে পারে, পেরিটোনিয়াল সেরোসাইটিস হতে পারে, এছাড়া হচ্ছে হেপাটাইটিস হতে পারে। জাস্ট ম্যানিফেস্টেশন গুলো এমসিকিউর জন্য পড়া আর কি। এরপর ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এসবি আসতে পারে। আমরা এসএল এর ক্ষেত্রে বলছি যে মোস্ট সেনসিটিভ টেস্ট হচ্ছে এএনএ আর মোস্ট স্পেসিফিক টেস্ট হচ্ছে এনটিডিএস ডিএনএ। এই দুটাই পরীক্ষায় আসছে প্রিভিয়াসলি এফসিবিএস এ। এবং অ্যাক্টিভ ডিজিজের ক্ষেত্রে কোন মার্কারটা করা হয় না এরকম, বা কোনটা বাড়ে না সেটাও পরীক্ষায় আসছে, বা অ্যাক্টিভ ডিজিজে কোনটা অ্যাসোসিয়েটেড সেটাও প্রিভিয়াস পরীক্ষায় আসছে। Patient with active disease tends to have low level of C3, তাহলে অ্যাক্টিভ এসএলই যাদের আছে তাদের হচ্ছে C3 লেভেলটা লো থাকবে। এরপর দেখেন raised ESR, leukopenia and lymphopenia are typical of active SLE, তাহলে অ্যাক্টিভ এসএলই তে লো কমপ্লিমেন্ট C3 লেভেল থাকে, raised ESR থাকে, লিউকোপেনিয়া থাকে, লিম্ফোপেনিয়া থাকে, এগুলো অ্যাক্টিভ এসএলই এর ফিচার। তো অ্যাক্টিভ এসএলই তে আর কি কি থাকে, অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে কি থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো থাকতে পারে। সিআরপি ইজ অফেন নরমাল ইন অ্যাক্টিভ এসএলই, তো সিআরপি যদি রেজ দেয় পরীক্ষায়, সবগুলো এগুলো দিছে সাথে সিআরপি রেজ দিয়ে দিল, তাহলে এটা হবে না, ফলস। তাহলে সিআরপি ইজ ওপেন নরমাল ইন অ্যাক্টিভ এসএলই, অ্যাক্টিভ এসএলই তে হচ্ছে সিআরপি নরমাল, এটা ইম্পর্টেন্ট জিনিস। যদি এলিভেটেড হয় তখন আমাকে বুঝতে হবে যে যে প্রেজেন্স অফ সেরোসাইটিস, ইনফ্লামেশন আছে বা ইনফেকশন আছে। সিআরপি যদি রেজ থাকে তখন আমাকে বুঝতে হবে যে ইনফেকশন আছে। ঠিক আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কমপ্লিমেন্ট C3 লেভেল কম থাকবে, রেজ ডিএসআর, লিউকোপেনিয়া, লিম্ফোপেনিয়া এগুলো পাবো অ্যাক্টিভ এসএলইতে, কিন্তু সিআরপি নরমাল। এখন আমাকে রুকায়া বলবে ইএসআর রেজড কিন্তু সিআরপি নরমাল কোন কোন কন্ডিশনে। ভাই একটা তো এসএলই, সাথে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, তারপর হচ্ছে শগরেন সিনড্রোম, তারপর ওল্ড এজ, তারপর হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তারপর হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস আর মাল্টিপল মায়োলোমা। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে সুমাইতা বলবে হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস উইথ লো কমপ্লিমেন্ট লেভেল। মেমব্রেনাল পলিফ্রাইটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপর হচ্ছে প্রোস্টেটোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপর হচ্ছে ক্রায়োগ্লোবিনেমিয়া, আরটা হচ্ছে এসএলই, আরটা হচ্ছে সাবঅ্যাকিউট এটা ছিল ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। 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 আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এরপর দেখেন হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাসের এই যে ক্রাইটেরিয়া, যদিও এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয়ে গেছে, নতুন ক্রাইটেরিয়া আসছে। আমাদের ডেভিশনে যা যা আছে আমরা তাই শিখবো, এর বেশি আমরা জানার দরকার নেই। দেখেন এখানে কি হইতে পারে, মেলার র্যাশ হইতে পারে। মেলার র্যাশ এটা কি করে, স্পেয়ারিং নেজোলেবিয়াল ফোল্ড, নেজোলেবিয়াল ফোল্ডকে স্পেয়ার করে। এরপর দেখেন ডিসকয়েড র্যাশ, ফটোসেনসিটিভিটি, ওরাল আলসার, এটার একটা নিউমোনিক ছিল, আমি নিউমোনিক ছাড়াই মনে রাখতে পারতাম, এই জন্য নিউমোনিকটা আমি ব্যবহার করিনি। জুমা আমাদেরকে হেল্প করতে পারে চাইলে। মেলার র্যাশ হয়, ডিসকয়েড র্যাশ হয়, ফটোসেনসিটিভিটি হয়, তাহলে হচ্ছে সানলাইটে গেলে আনইউজুয়াল রিঅ্যাকশন হয়। এছাড়া হচ্ছে ওরাল আলসার হতে পারে, ওরাল আর নেজোফেরিঞ্জিয়াল আলসার হতে পারে, এবং এটা ইউজুয়ালি পেইনলেস হয়। আর্থ্রাইটিস হতে পারে, নন ইরোসিভ আর্থ্রাইটিস, আমরা বলছি যে এখানে জয়েন্ট ইরোশন হয় না, তাহলে এখানে জয়েন্ট ইরোশন হয় না। এছাড়া সেরোসাইটিস অর্থাৎ প্লোরাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, এগুলো ঘটনা ঘটতে পারে। এছাড়া রেনাল ডিসঅর্ডার, রেনাল ইনভলভমেন্ট, লুপাস নেফ্রাইটিস, যেটাতে হচ্ছে প্রোটিনিউরিয়া হবে, অথবা সেলুলার কাস্ট পাওয়া যেতে পারে। নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হলে সিজার, সাইকোসিস এগুলো ডেভেলপ করতে পারে। এরপর হচ্ছে হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট, কোনটা কি হয় সেটা দরকার। এছাড়া শেষে দেখেন একটা হচ্ছে এএনএ অ্যান্টিবডি, যদি এইসব ফিচার যদি 11টার মধ্যে 4টা ফিচার আমরা পাই, তাহলে হচ্ছে বলতে পারি যে এটা এসএলই।
ও এরপর নেমোনিক হচ্ছে যেটা হ্যাঁ, ছিল আমি ওইভাবেই সিরিয়াল ধরে মনে রাখছিলাম আচ্ছা যে ওই উপর থেকেই যে ম্যালার র্যাশ ডিসকয়েড র্যাশ যেভাবে সিরিয়াল করা আছে ওভাবে মনে রাখছিলাম যে এমডি তারপরে পিওএ দিয়ে পোয়া এমডি পোয়া এসআরএন হিয়া এভাবে মনে রাখছিলাম আমি আর বাপরে কি বাপ সিরিয়ালি যেটা মনে রাখ এটা পোয়া পোয়া দিয়ে কি তোদের এখানে কি আরেকটা ছেলে বিষয় বোঝায়? হ্যাঁ ওরকম টাইপেরই কিছু আরেকটা জিনিস ছিল যে আমরা জানি যে এসএলই তে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডিটা পজিটিভ থাকে তো এরকম প্রশ্ন মনে হয় আমি দেখছিলাম আসতে যে কোনো একটা পেশেন্ট আসছে তার রেনাল ইনভলভমেন্ট আছে স্কিনে লিশন আছে তারপর আর্থ্রাইটিস আছে আমরা কোন অ্যান্টিবডি দিয়ে হচ্ছে কনফার্ম হতে পারি তো ওটা হচ্ছে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি আচ্ছা রেনাল যদি থাকে ইনভলভমেন্ট থাকে তাহলে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডিটা হচ্ছে পজিটিভ থাকে আর নর্মালি তো আমরা ইউরিনারি করে দেখি যে প্রোটিনিউরিয়া আছে কিনা রেনাল ইনভলভমেন্ট হচ্ছে কিনা এই আর কি। যাই হোক, এটা আমরা বলছি, আবার বলে দেওয়ার জন্য ধন্যবাদ। যদি রেনাল ইনভলভমেন্ট থাকে এসএল এর সাথে তখন হচ্ছে আমরা অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি করে দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমরা ট্রিটমেন্টে এখানে আসলে খুব বেশি কিছু করা লাগে না। এখানে একটু খেয়াল করেন যে হচ্ছে সাইক্লোফসফামাইডের যে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট সেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেমন হচ্ছে এটা হেমোরেজিক সিস্টাইটিস করে, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য আমরা এদেরকে বেশি বেশি করে হাইড্রেশন মেনটেন করব, ওরাল ইনটেক করতে বলবো, স্যালাইন দিব। এছাড়া হচ্ছে মেজনা দেওয়া যায়, এটা কি করে যে টক্সিক মেটাবোলাইট গুলোকে হচ্ছে কি করে বাইন্ড করে ফেলে। এছাড়া এখানে কি হয়, অ্যাজোস্পার্মিয়া হয় এবং ফিমেলের হচ্ছে ওভারিয়ান ফেলিয়ার হয়, অর্থাৎ প্রিমেচিউর মেনোপজ হয়, আর ইনফার্টিলিটি ডেভেলপ করে। এছাড়া সাইক্লোফসফামাইডের আরো কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, নাউসিয়া, ভমিটিং, এগুলো হতে পারে। এরপর দেখেন মেইনটেনেন্স থেরাপিতে আমরা ইউজ করি হচ্ছে ইউজুয়ালি ওরাল প্রেডনিসোলন ইউজ করি, অ্যাজাথিওপ্রিন, মেথোট্রেক্সেট, মাইক্লোফেনোলেট, মফিটিল, এগুলো ইউজ করা যায়। এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, এসএলই সাথে যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকে সেক্ষেত্রে হচ্ছে যাদের আগে প্রিভিয়াস থ্রম্বোসিস আছে তাদের লাইফ লং ওয়ারফারিন থেরাপি দেওয়া যায়। আর যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম প্রেগন্যান্সির সময় থাকে তখন আমরা কি দিই সময়টা আমারটা বলতে লো বলে। মলিকুলার ওয়েট হেপারিন, আর অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন। পজ দিয়ে দিয়ে বলতেছেন কেন, একসাথে বলতে হবে না? কারণ প্রেগন্যান্সিতে হচ্ছে ওয়ারফারিনটা কি কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে যদি প্রেগন্যান্সিতে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হয় তাহলে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিই আর সাথে হচ্ছে অ্যাসপিরিন দিই। ঠিক আছে। আর যদি এসএল এর সাথে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকে এবং পেশেন্টের যদি প্রেগন্যান্সি থাকে তাহলে এর আউটকাম কি, ফিটাসের আউটকাম হচ্ছে এখানে অ্যাবর্শন হওয়ার রিস্ক বেড়ে যায়। ঠিক আছে, এটা একটা প্রিভিয়াসলি প্রশ্ন আসছিল। এরপর আসেন সিস্টেমিক স্ক্লেরোসিস কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে স্কিন ইনভলভমেন্টের উপর ভিত্তি করে। একটা হচ্ছে লিমিটেড আর একটা হচ্ছে ডিফিউজ। লিমিটেডটাতে ইউজুয়ালি হচ্ছে কি করে, এই যে হাত মোজা পরলে যতটুকু হাতকে ইনভলভ করে এবং পায়ে মোজা পরলে যতটুকু ইনভলভ করে ইউজুয়ালি ওই জায়গাগুলোকে স্কিন গুলোকে ইনভলভ করে লিমিটেডে। আর যেটা হচ্ছে আপনার ডিফিউজ, এখানে মোটামুটি সবখানে ইনভলভ করে বডির। তো স্ক্লেরোসিস হচ্ছে ফাইব্রোসিস এর পরের ধাপ। স্ক্লেরোসিস মানে হচ্ছে হার্ডেনিং। তো লিমিটেড আরেকটা সিনড্রোম পাওয়া যায়, সেটার নাম কি, ক্রেস সিনড্রোম পাওয়া যায়। আচ্ছা, ক্রেস সিনড্রোম কি ডিফিউজে পাওয়া যায় জুমা? না ওই শর্ট কেসের বইয়ে যেটা বলছিল ওরকম দেখি নাই যে ডিফিউজে আছে, শুধু আচ্ছা, লিমিটেড এটা লিমিটেডে পাওয়া যায়। তো সিস্টেমিক স্ক্লেরোসিসটা হচ্ছে কি, স্ক্লেরোসিস মানে হচ্ছে হার্ডেনিং হয়, যে স্কিনের হার্ডেনিং হয়। তো এছাড়া ইন্টারনাল অর্গান গুলোকে ইনভলভ করতে পারে, ভেসেল গুলোকেও ইনভলভ করতে পারে। তো এখানে আমরা বলছি যে সিস্টেমিক স্ক্লেরোসিসে টিপিক্যালি রেনয়েড ফেনোমেনন পাওয়া যায়, ডিজিটাল ইসকেমিয়া, স্ক্লেরোডাক্টাইলি, এই যে আঙ্গুলগুলোতে হচ্ছে স্ক্লেরোসিস হয়, হার্ডেনিং হয়, তখন চিকন হয়ে যায়। এছাড়া হচ্ছে কার্ডিয়াক, লাং, গাট এবং রেনাল ডিজিজ, এইসব যে ইন্টারনাল অর্গান এগুলোকে ইনভলভ করে, কোথায় কোথায় ইনভলভ করে। তাহলে স্কিনকে ইনভলভ করে, স্কিনের হচ্ছে কি হবে, হার্ডেনিং হবে, স্কিন গুলো অনেক শাইনি হয়ে যায়, তাই না?
স্কিন শাইনি হয়ে যায়। এছাড়া আরো কিছু ফিচার আমরা পড়ছি যে হচ্ছে প্যারট বিগ, প্যারট কি বলে, যে নোজটা হচ্ছে পিঞ্চড আউট নোজ হয়, টেনে তুললে যেরকম হয় পিঞ্চড আউট এরকম নোজ হবে। এগুলো হচ্ছে আব্দুল্লাহ শর্ট কেসে আছে যে ফিচার গুলো। এছাড়া দেখেন ফোর্থ এবং ফিফথ দিকে এটা হয়, ফোর্থ এবং ফিফথ দিকে এটা হয়, এবং এটা ফিমেলদের বেশি হয়। দেখেন ডিফিউজটা থেকে হচ্ছে লিমিটেডটা কমন বেশি, 70% ক্ষেত্রে লিমিটেডটা পাওয়া যায় এবং 30% ক্ষেত্রে ডিফিউজটা পাওয়া যায়। তো কোন কোন ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড হলে সেটা আমরা হচ্ছে পুয়ার প্রগনোসিস বলবো। আচ্ছা, ডিফিউজ এবং লিমিটেড এর মধ্যে হচ্ছে ডিফিউজটা পুয়ার প্রগনোস্টিক, কারণ এটা বেশি হচ্ছে স্কিন এবং অর্গানকে ইনভলভ করে, যে কারণে এটার প্রগনোসিস খারাপ। প্রগনোসিস খারাপ, যেগুলো প্রগনোসিস খারাপ সেগুলো হয় কম। যাই হোক, এই যে দ্য প্রগনোসিস ইন ডিফিউজ, যেটা হচ্ছে ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস, সেটার প্রগনোসিস খারাপ। এবং পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর গুলো আমাদের লাগবে, যে বয়স, ওল্ডার এজ, বয়স যত বেশি হবে এটা ডিফিউজ স্কিন ডিজিজ, প্রোটিনিউরিয়া যদি হয়, রেনাল ইনভলভমেন্ট যদি হয়, হাই ইএসআর, লো টিএলসিও। ঠিক আছে, এই যে ফিচার, এছাড়া পালমোনারি হাইপারটেনশন, এই ফিচার গুলো প্রগনোস্টিক, ইম্পর্টেন্ট এমসিকিউ তে আসতে পারে। এরপর দেখেন প্যাথোফিজিওলজি, এটা মূলত হচ্ছে টি লিম্ফোসাইটের হচ্ছে ডিসফাংশনের কারণে হয়। টি লিম্ফোসাইট ইনফিলট্রেট করে স্কিনের মধ্যে, সেখানে ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন হয় এবং বেশি বেশি করে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্মেশন হয়, বিশেষ করে টাইপ 1 কোলাজেন ফর্মেশন হয়। এর ফলে কি হয়, থিকেনিং, টাইটেনিং এন্ড ইন্ডিউরেশন অফ দ্য স্কিন, থিকেনিং হয়, টাইটেনিং হয় এবং হচ্ছে ইন্ডিউরেশন অফ দ্য স্কিন। তাহলে এটা টি লিম্ফোসাইট মিডিয়েটেড কন্ডিশন, একটু জায়গা লাগবে। এছাড়া ট্রিগারিং কিছু ফ্যাক্টর আছে, দেখেন যে সিলিকা ডাস্ট, বিনাইল ক্লোরাইড, ইপক্সি রেজিন এবং ট্রাই করতে পারতেছি না, ট্রাইক্লোরোইথিলিন, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলো অ্যাসোসিয়েটেড। এরপর দেখেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, আমরা বলছি যে এখানে স্কিন টাইটেনিং হয়, হার্ডেনিং হয়। এখানে ওই যে বললাম কোন জায়গার স্কিন ইনভলভমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে দুই ভাগে ভাগ করছি। স্কিন ইনভলভমেন্ট রেস্ট্রিক্টেড টু সাইডস ডিস্টাল টু দা এলবো, এলবো থেকে হচ্ছে মনে করেন হচ্ছে হ্যান্ড পর্যন্ত ইনভলভ করে, আবার নি থেকে হচ্ছে নি এর হচ্ছে ডিস্টাল পার্ট, অর্থাৎ নি থেকে ফুট পর্যন্ত ইনভলভ করে, এটা হচ্ছে লিমিটেড সিস্টেমিক স্ক্লেরোসিস। হ্যাঁ, এই যে ফেসকেও ইনভলভ করতে পারে, লিমিটেডটাতে ফেসটাকেও ইনভলভ করে। এছাড়া ইনভলভমেন্ট অফ প্রক্সিমাল টু দ্য নির উপরে এবং এলবোর উপরে এন্ড অন ট্রাঙ্কে ইনভলভ করলে এটাকে বলে আমরা ডিফিউজ ডিজিজ। একটা ছবি আছে সুন্দর, ওটা আমি পরে পাঠাবো নি গ্রুপে। এরপর দেখেন হচ্ছে রেনয়েড ফেনোমেনন হয়, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল ফিচার। তাহলে ইউনিভার্সাল ফিচার অফ সিস্টেমিক স্ক্লেরোসিস হচ্ছে রেনয়েড ফেনোমেনন, এটা একটা এসবিএ হতে পারে। এরপর দেখেন হচ্ছে মাসকুলোস্কেলেটালের মধ্যে আর্থ্রালজিয়া, ফ্লেক্সর, টেনোসাইনোভাইটিস, এগুলো কন্ডিশন হতে পারে। মাসল উইকনেস, মাসল ওয়েস্টিং হতে পারে। জিআইটির মাসল অ্যাট্রফি, ফাইব্রোসিস হতে পারে। এইখানে সিস্টেমিক স্ক্লেরোসিসের যে আঙ্গুলগুলো দেখেন, এই যে এগুলো স্ক্লেরোডাক্টাইলি হয়, এই যে স্কিন টাইটেনিং হয়, এগুলো একটু কি হবে, আর ফ্লেক্সর কন্ট্রাকশন হয়, এই যে ফ্লেকশন হয়ে আছে, কন্ট্রাক্টেড হয়ে আছে। এছাড়া থিকেনিং অফ দ্য লেফট মিডল ফিঙ্গার, এক্সটেন্সর শীতের কঠিন কথা, এগুলো জানি না। এরপর দেখেন হচ্ছে রিকারেন্ট আপার জিআই ব্লিডিং হয়ে কি হতে পারে, ওয়াটারমেলন স্টোমাক হতে পারে। এরপর এখানে আসলে ইনফিনিটি স্টার টপিকস হচ্ছে এটা, ইনফিনিটি স্টার টপিকস এটা পালমোনারি ইনভলভমেন্ট, এখান থেকে এসবি আসবে। যদি লিমিটেড সিস্টেমিক স্ক্লেরোসিস হয় সেক্ষেত্রে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হয়, আর যদি হচ্ছে আপনার ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস হয় সেক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়। তাহলে ডিফিউজ হয় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাং ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস পাবো, হ্যাঁ পালমোনারি ফাইব্রোসিস পাবো। আর লিমিটেড যেটা আছে সেটাতে পালমোনারি হাইপারটেনশন পাবো। এবং এখানে যদি আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা পালমোনারি ফাইব্রোসিস পাই ডিফিউজে, সেক্ষেত্রে আমরা টপো আইসোমারেজ যে অ্যান্টিবডি HCl70 সেটা পজিটিভ পাবো। ঠিক আছে, যাদের ক্ষেত্রে হচ্ছে এই অ্যান্টিবডিটা পজিটিভ পাবো। এখানে ইম্পর্টেন্ট যেটা কোনটার ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন, কোনটার ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ।
এবং পরীক্ষায় এটাও দিতে পারে যে ইন্টারস্টিশিয়াল সিস্টেমিক স্ক্লেরোসিস সিনারিও দিছে এবং ফিচার দিয়ে বুঝাই দিল যে এখানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডেভেলপ করছে, আপনার হচ্ছে কোন ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন অফ চয়েস কি। সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করব এইচআরসিটি। তাহলে পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এইচআরসিটি। এছাড়া রেনাল ইনভলভমেন্ট হয়ে হাইপারটেনসিভ রেনাল ক্রাইসিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে। ইনভেস্টিগেশনে দেখেন অ্যাবাউট 30% পেশেন্ট উইথ ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস হচ্ছে অ্যান্টি টপোআইসোমারেজ অ্যান্টিবডি ফর্মেশন হবে, আর যেটা হচ্ছে লিমিটেড সেটার ক্ষেত্রে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পাওয়া যাবে। তাহলে এই অ্যান্টিবডি গুলো ইম্পর্টেন্ট। এরপর দেখেন হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান ইজ রিকমেন্ডেড ইফ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ইজ সাসপেক্টেড। এটা এসবিএ জানুয়ারি 2020 হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের একটা সিনারিও দিয়ে ইনভেস্টিগেশন অফ চয়েস কি এরকম একটা প্রশ্ন, না ওটা প্রশ্ন ইনভেস্টিগেশন চাইনি, ওটা ডায়াগনোসিস চাইছিল। আচ্ছা, কোন হচ্ছে ইফেক্টিভ ট্রিটমেন্ট নাই এই যে ফাইব্রোসিস, যে ফাইব্রোটিক যে চেঞ্জ হয়, এই চেঞ্জটাকে হল্ট করার জন্য বা রিভার্স করার জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, আমরা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। তাহলে এখান থেকে আমরা কি বললাম, একটু কি বুঝলেন সেটা একটু সামারি করেন তো সেলিম ভাই। সিস্টেমিক স্ক্লেরোসিস সেলিম ভাই ঘুমাই পড়ছেন? ওই ভাই একটু নেট একটু কম ইয়া হয়। আচ্ছা বলেন, এটা হচ্ছে সমস্যা একটা নাই। অটো ইমিউন একটা ডিসঅর্ডার, যেটা আচ্ছা। হচ্ছে ফাইব্রোসিস হবে হচ্ছে স্কিন, ইন্টারনাল অর্গান, ভাস্কুলাচার এগুলো। আর এখানে হচ্ছে ইয়া জেনারেট ফেনোমেনন থাকবে ডিজিটাল ইসকেমিয়া স্ক্লেরোডাক্টাইল। আর এটা হচ্ছে শুরু হবে হচ্ছে 4th and 5th ডিকেটে। আর এখানে হচ্ছে ওই প্যাথোফিজিওলজির মধ্যে আছে হচ্ছে যে টি লিম্ফোসাইটে এটা ইয়া হবে, মানে ডিসফাংশনের কারণে হবে। আর ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে স্কিন, স্কিনের মধ্যে টি লিম্ফোসাইটটা হচ্ছে ইনফিলট্রেশন হয়, পরে ফাইব্রোব্লাস্ট পরে অ্যাক্টিভেশন হয়। আচ্ছা, এই থিকেনিং, টাইটেনিং, ইন্ডুরেশনের এগুলো হবে আর কি। তারপরে ক্লিনিক্যাল ফিচারে স্কিন ইনভলভমেন্ট থাকবে, স্কিনটা শাইনি এবং টট থাকবে আর কি। আর হচ্ছে এখানে রেনাল পালমোনারিটা বলেন, ফেনোমেনন, পালমোনারিটা বলেন, পালমোনারি ইনভলভমেন্টটা বলেন। পালমোনারি ইনভলভমেন্টে এখানে হচ্ছে ইয়া দুটা ইয়া থাকবে, যেটা লোকালি সেটাতে ইনভলভমেন্ট হবে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হবে। আর ডিফিউজ যেটা এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হবে আর কি। আর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ তখন এটা টোপোআইসোমারেজ 1 অ্যান্টিবডি, এটা হচ্ছে আমরা পজিটিভ পাবো। এই আচ্ছা, এরপর দেখেন হচ্ছে আরেকটা কথা বলছিলাম যে লিমিটেড এর ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশনটা কমন, আর ডিফিউজটার ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজটা কমন। এরপর দেখেন এখানে আমরা আর কিছু করবো না। মিক্স কানেকটিভ টিস্যু ডিজিজ কখন বলি আমরা? সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, এরপর হচ্ছে যদি মায়োসাইটিস অর্থাৎ পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস থাকে, এই কন্ডিশন গুলো যখন একটা পেশেন্টের এইসব কন্ডিশন থাকবে, 3টা কন্ডিশন, তখন আমরা বলি যে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে অ্যান্টি আরএনপি অ্যান্টিবডিজ পাওয়া যায়, অ্যান্টি আরএনপি অ্যান্টিবডিজ পাওয়া যায়। এরপর আসেন প্রাইমারি শকগ্রেন সিনড্রোম। এখানে সবকিছু হচ্ছে কি হয়, ড্রাই হয়ে যায়, ড্রাইনেস হয়, এবং এদের হচ্ছে রিস্ক অফ লিম্ফোমা প্রায় 40 গুণ বেড়ে যায়। এরকম আমরা আরেকটা কন্ডিশন পড়ছি যেখানে লিম্ফোমার চান্স বেড়ে যায়, সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। তো এখানে কি হয়, মেইন প্যাথোফিজিওলজিটা হয় যে লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন অফ স্যালাইভারি এন্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে স্যালাইভারি এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ডে হচ্ছে লিম্ফোসাইটটা হচ্ছে ইনফিলট্রেট হয়, সেখানে সাইটোকাইন রিলিজ করে, সাইটোকাইন রিলিজ করে ওইসব গ্ল্যান্ড গুলোকে ফাইব্রোসিস করে ফেলে। ফাইব্রোসিস করার ফলে পরবর্তীতে ওই যে ওখানে যে টিস্যু গুলো ইন্টারস্টিশিয়াল সেগুলো হচ্ছে লস হয়, ফলে দেখা যাচ্ছে যে হচ্ছে ওরা যে জিনিসগুলো রিলিজ করতো সেটা হয় না, বা এদের এক্সোক্রাইন ফেলিয়ার হয়। কোন বয়সে হয়? ইউজুয়ালি 40-50 বছর বয়সের মধ্যে হয়, এবং মেয়েদের ক্ষেত্রে এটা বেশি কমন, 9:1 মেল ফিমেল রেশিও। যদি শগরেন সিনড্রোমের সাথে যদি অন্য কোনো রিউমাটয়েড ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, যে মিক্স কানেকটিভ টিস্যু ডিজিজ যদি অ্যাসোসিয়েটেড থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই বা আদার্স কানেকটিভ টিস্যু ডিজিজ যখন অ্যাসোসিয়েটেড থাকে, তখন আমরা এটাকে বলি সেকেন্ডারি শগরেন সিনড্রোম। এবার প্রশ্ন আসছিল এখান থেকে। এরপর দেখেন হচ্ছে আমরা বলছি এখানে সব ড্রাই হয়ে যাবে, ড্রাই আইস হবে,
ড্রাই মাউথ হবে, ড্রাই ভেজাইনা হবে। তাহলে এখানে ড্রাই আইস হয় কেন? কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা হয়। লুব্রিকেটিং টিয়ার রিলিজ হয় না, কারণ লেক্রিমাল গ্ল্যান্ডে কি হয়? ইনফিল্ট্রেশন হয়। এছাড়া কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস এগুলো হতে পারে। এছাড়া ওরাল ইনভলভমেন্ট হলে সেক্ষেত্রে ড্রাই মাউথ হবে। তো স্যালাইভা কিন্তু আমাদের হচ্ছে এই ডেন্টাল ক্যারিসকে প্রিভেন্ট করে। তো স্যালাইভা যদি কমে যায় তখন ডেন্টাল ক্যারিস হবে। এরপর হচ্ছে আরো কিছু ফিচার আছে, সেগুলো আমরা বক্সে পড়বো। দেখেন অস্টিও আর্থ্রাইটিস এর সাথে এটা অ্যাসোসিয়েটেড, আমরা অস্টিও আর্থ্রাইটিস পড়ার সময় বলছিলাম অস্টিও আর্থ্রাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড। সিয়াল অ্যাডেনাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং জেরোস্টোমিয়াকে একসাথে সক্স সিনড্রোম নামে বলা হয়, দরকার নাই এগুলা বেশি কঠিন কথাবার্তা। এছাড়া হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এগুলো হলে সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে? স্ক্রিনিং করতে হবে অন্য কোনো ডিজিজ আছে কিনা। এই যে 40 গুণ বেশি হচ্ছে লিম্ফোমা হওয়ার চান্স বেড়ে যায় শগ্রেন সিনড্রোমে। শগ্রেন সিনড্রোমে ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু পরীক্ষা করি, তার মধ্যে শার্মার টেস্ট করি। শার্মার টেস্ট করে আমরা হচ্ছে ওই যে ড্রাই আইস আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তো এই কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা তো রিউমাটয়েড আর্থ্রাইটিসেও হতে পারে। তাইলে সেক্ষেত্রে তো ড্রাই আইস হবে। শার্মার টেস্ট করলে তখনও তো ড্রাই আইস পাওয়া যাবে। তাহলে এটা কনফার্মেটরি টেস্ট না। তাহলে শার্মার টিয়ার টেস্ট হুইচ মেজার্স টিয়ার ফ্লো ওভার 5 মিনিট, 5 মিনিট ধরে হচ্ছে চোখের নিচে দুটো স্ট্রিপ দিয়ে দেওয়া হয়, দেখা হয়। নর্মাল পার্সনদের ক্ষেত্রে ইউজুয়ালি 6 মিলিমিটারের বেশি ওয়েট হয়, কিন্তু যারা হচ্ছে শগ্রেন সিনড্রোমের পেশেন্ট তাদের ক্ষেত্রে এর থেকে কম হয়, 6 মিলিমিটারের থেকে। যদি আমার ডায়াগনোসিস নিয়ে কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বায়োপসি। যে গ্ল্যান্ড বায়োপসি করলে আমি যদি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন পাই, সেটা হচ্ছে কনফার্মেটরি ট্রিটমেন্ট, সরি ডায়াগনোসিস। এটা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট বিষয়। কনফার্মেটরি হচ্ছে কি গ্ল্যান্ড বায়োপসি করলে এটা কনফার্মেটরি। এছাড়া দেখেন ফিচার্স গুলো খুবই ইম্পর্টেন্ট। 40 থেকে 60 বছর বয়সীদের হয়, ফিমেলদের হয় বেশি 9:1। এছাড়া HLA DR3 বা B8, হ্যাঁ এটা ইনভলভমেন্ট, কোন HLA টা ইনভলভমেন্ট এটা ইম্পর্টেন্ট। এরপর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এই যে কনজাংটিভাইটিস, কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা, জেরোস্টেমিয়া, স্যালাইভারি গ্ল্যান্ড এনলার্জমেন্ট, এটার সাথে এটার কাছাকাছি আরেকটা জিনিস আছে অ্যাসোসিয়েটেড, এগুলো অবশ্য এখানে দরকার নাই। মিকুলিস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, দরকার নাই। স্যালাইভারি গ্ল্যান্ড এনলার্জমেন্ট, এছাড়া হচ্ছে র্যাশ হবে, স্কিন ইরিটেশন হবে। নন ইরোসিভ আর্থ্রালজিয়া, আমরা এসএলই তেও পড়ে আসছি। এছাড়া এটার সাথে অস্টিও আর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড। শগ্রেন সিনড্রোমে রেনার ফেনোমেনন হতে পারে, ফেটিগ হতে পারে। এত কিছু কি আর মনে রাখা সম্ভব? আমি এত কিছু পারি না। আমি শুধু এখান থেকে অ্যান্টিবডি গুলো মনে রাখতাম, যে কোন কোন অ্যান্টিবডি পাওয়া যায়। আচ্ছা, ঝুমা বলতে পারবে বেশি ভালো এখান থেকে আসলে ফিজিক্যাল মেডিসিনে কোনো প্রশ্ন আসছে কিনা, যে আমাদের ইউজুয়ালি অটো অ্যান্টিবডি গুলো আসছে এফসিবিএস মেডিসিনে। অটো অ্যান্টিবডির মধ্যে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ওই যে এসএলই, তারপরে হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এগুলাই বেশি হচ্ছে আসে। ওই শগ্রেন সিনড্রোম ওরকম একটা আসে না পরীক্ষায়। কিন্তু এবার জুলাই 2021 চলে আসছে। আচ্ছা ঠিক আছে, শগ্রেন সিনড্রোম তাহলে এর আগে ফিজিক্যাল মেডিসিনেও আসে নাই। না না আসে না আমাদের। আচ্ছা, কোন কোন অ্যান্টিবডি পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট। আমরা তো আগে পড়ছি যে মানে কি বলে এসএসএ, এসএসবি এগুলো পাওয়া যায়, লার রো অ্যান্টিবডি পাওয়া যায়। এছাড়াও দেখেন ডিমাটয়েড ফ্যাক্টর পাওয়া যায় শগ্রেন সিনড্রোমে। এছাড়া হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি এএনএ পাওয়া যায়, গ্যাস্ট্রিক প্যারাডাল সেল অ্যান্টিবডি পাওয়া যায় এবং থাইরয়েড অ্যান্টিবডি পাওয়া যায়। আর আমরা বলছি যে কোনো অটোইমিউন ডিজিজের সাথে অন্য আদার্স যে অটোইমিউন ডিজিজ গুলো অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? আদার্স যে অটোইমিউন ডিজিজ গুলো অ্যাসোসিয়েটেড থাকে এগুলো একটু পড়বেন। এরপর দেখেন এখানে শগ্রেন সিনড্রোমে কি হতে পারে? হাইপার গামাগ্লোবিনেমিয়া হতে পারে। অ্যান্টিরো এবং অ্যান্টিলা অ্যান্টিবডি এগুলো হচ্ছে কমনলি পাওয়া যায়। এছাড়া হচ্ছে এখানে কি দরকার? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যদি পাওয়া যায়, শগ্রেন সিনড্রোমে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে। এরপর এখানে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, সাপোর্টিভ ট্রিটমেন্ট। ড্রাই আইস হলে সেক্ষেত্রে হচ্ছে সেটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, আর্টিফিশিয়াল স্যালাইভা দিব। ভেজানাল ড্রাইনেস হলে হচ্ছে লুব্রিক্যান্ট দিব। এরপর আর কিছু করার নাই এখানে, অত ট্রিটমেন্ট অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, ব্লু স্ক্লেরা পাওয়া যায় কোথায়, কোন ডিজিজে?
কেউ বলতে পারবে? ব্লু 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 স্কেলার না ব্লু আইরিশ। অস্টিওজেনেসিস ইমপারফেক্টটাতে কিরকম হয়? আচ্ছা পরে দেখে আমি জানাবো। এরপর দেখেন পলিমায়োসিটিস এবং ডার্মাটোমায়োসিটিস। পলিমায়ো মানে হচ্ছে অনেকগুলো মাসেলে সিটিস ইনফ্লামেশন, আবার হচ্ছে ডার্মাটো, ডার্মাটো মানে হচ্ছে স্কিন, সাথে হচ্ছে মায়ো মাসেল সিটিস, তাহলে স্কিন এবং মাসেলের ইনফ্লামেশন। তাহলে এখানে স্কিন ইনভলভমেন্ট হয় আর হচ্ছে মাসেল ইনভলভমেন্ট হয়, আর পলিমায়োসিটিসে শুধু মাসেল ইনভলভমেন্ট হয়। তো এখানে ক্ষেত্রে আমরা পড়ে আসলাম যে পলিমায়োসিটিসের ক্ষেত্রে কোন অ্যান্টিবডি, রোগায়া ঘুমায় যাচ্ছে, এই জন্য রোগায়াকে পড়া ধরতে হবে। অ্যান্টিজো অ্যান্টিবডি, অ্যান্টিজো 1 অ্যান্টিবডি। আচ্ছা, আর ডার্মাটোমায়োসিটিস এটাও অ্যান্টিজো। অ্যান্টি MI2 ডিএম দিয়ে মনে রাখতে ও বলছি। আচ্ছা ভাই, এটা MI2। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে পলিমায়োসিটিসে কি হয়, ক্যারেক্টারাইজড বাই প্রক্সিমাল স্কেলেটাল এন্ড স্মুথ মাসল ইনফ্লামেশন। ঠিক আছে, প্রক্সিমাল মাসল গুলোকে ইনভলভ করে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা বিষয় প্রক্সিমাল মাসল। ডিস্টাল মানে হচ্ছে এক্সিস থেকে দূরে, যেমন আমার হ্যান্ডের মাসল গুলো তো ডিস্টাল, কিন্তু আমার যদি আর্মের মাসল বলি বা শোল্ডার নেক মাসল, এগুলো হচ্ছে প্রক্সিমাল মাসল। ঠিক আছে, এরপর দেখেন ডার্মাটোমায়োসিটিস, এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্কিন লেশন পাওয়া যায়। স্কিন লেশন গুলো খুবই সুন্দর সুন্দর, এগুলো একটু ছবি দেখতে হবে, একটু সার্চ দিবেন, ডার্মাটোমায়োসিটিস এর স্কিন লেশন লিখে সার্চ দিবেন। এরপর দেখেন হচ্ছে এখানে পলিমায়োসিটিস এবং ডার্মাটোমায়োসিটিস পাইলে আমরা হচ্ছে কি করব, ম্যালিগন্যান্সি এক্সক্লুড করব, বিশেষ করে হচ্ছে লাং ম্যালিগন্যান্সি। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখেন, টিপিক্যাল প্রেজেন্টেশন অফ পলিমায়োসিটিস এন্ড ডার্মাটোমায়োসিটিস হচ্ছে সিমেট্রিক্যাল প্রক্সিমাল মাসল উইকনেস, দুই পাশে হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেস হবে, ইউজুয়ালি এফেক্টিং লোয়ার লিম মোর, ইউজুয়ালি লোয়ার লিমকে বেশি এফেক্ট করে, আপার লিম থেকেও লোয়ার লিমকে ইনভলভ করে বেশি। তাহলে যদি পলিমায়োসিটিস বলেন ডার্মাটোমায়োসিটিস, এখানে কি হয়, সিমেট্রিক্যাল প্রক্সিমাল মাসল উইকনেস হয়। তাহলে প্রক্সিমাল মায়োপ্যাথি হলে আমরা কি বলছি, প্রক্সিমাল মায়োপ্যাথি হলে পেশেন্ট হচ্ছে চেয়ারে বসা থেকে উঠতে পারবে না, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না, এবং যে স্কোয়াটিং পজিশন থেকে সে তার উঠতে কষ্ট হবে। এরপর দেখেন সিস্টেমিক ফিচার থাকবে, ফিভার, ওয়েট লস, ফ্যাটিগ এগুলো থাকবে, রেসপিরেটরি এবং ফেরেঞ্জিয়াল মাসল ইনভলভমেন্ট হতে পারে, তখন ভেন্টিলেটরি ফেলিয়ার হবে। এবং 30% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়। অ্যান্টিজো অ্যান্টিবডি আরেকটা নাম আছে দেখেন, অ্যান্টিসিনথেটেস। অ্যান্টিজো অ্যান্টিবডির আরেকটা নাম হচ্ছে অ্যান্টিসিনথেটেস। অ্যান্টিবডি পাওয়া যায়, পরীক্ষায় অ্যান্টিজো না দিয়ে অ্যান্টিসিনথেটেস দিয়ে দিল, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। বিসিবিএস স্যাররা কিন্তু এরকম মাঝে মাঝে মজা নেয়। এরপর দেখেন ডার্মাটোমায়োসিটিস। ডার্মাটোমায়োসিটিস এ কি হয়, স্কিন লেশন পাবেন। তাহলে পলিমায়োসিটিস আর ডার্মাটোমায়োসিটিস দুটাতে প্রক্সিমাল মায়োপ্যাথি হয়। তো পার্থক্য হচ্ছে ডার্মাটোমায়োসিটিসে কি হয়, কিছু স্কিন লেশন পাওয়া যায়, গট্রন পেপিউল পাওয়া যায়, erythematous violaceous psoriasiform plaque পাওয়া যায় in the extensor surface of the PIP and DIP joint। তাহলে প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল এবং ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টের এখানে কি পাবো আমরা, আঙ্গুলে গট্রন পেপিউল পাবো, গট্রন পেপিউল পাবো। এছাড়া হচ্ছে যেখানে শাল পরি আমরা শীতকালে, সেই ডিস্ট্রিবিউশনে দেখেন শাউল ডিস্ট্রিবিউশন, এখানে হচ্ছে আপার ব্যাক, চেস্ট এবং শোল্ডার, এই জায়গা হচ্ছে স্কিন লেশন পাবো আমরা। এটাকে বলা হচ্ছে হেলিওট্রোপ র্যাশ পাওয়া যায়, হেলিওট্রোপ র্যাশ। এটা কোথায় পাওয়া যায়, হেলিওট্রোপ র্যাশটা হচ্ছে আইলিডে পাওয়া যায়। আবার আরেকটা পাই হচ্ছে শাউল ডিস্ট্রিবিউশনে একটা স্কিন লেশন, হেলিওট্রোপ র্যাশের মতো আমরা স্কিন লেশন একটা শাউল ডিস্ট্রিবিউশনে পাবো, আপার ব্যাক, চেস্ট এবং শোল্ডারে হেলিওট্রোপ র্যাশ। এইগুলো একটু সার্চ দিয়ে ছবিগুলো দেখবেন, ছবি দেখলে মনে থাকবে। আঙ্গুলে পাচ্ছি গট্রন্স পেপিউল, তারপর হচ্ছে আপনার আইলিডে পাচ্ছে হচ্ছে হেলিওট্রোপ র্যাশ, তারপর হচ্ছে চেস্ট, ব্যাক এবং শোল্ডারে পাচ্ছে শাউল ডিস্ট্রিবিউশন। এছাড়া পেরিয়াঙ্গুয়াল নেইল ফোল্ড ক্যাপিলারিস আর অফেন এনলার্জ এন্ড টর্সোয়াস, যেহেতু মাসেলের সমস্যা, এখানে আমরা মাসেল বায়োপসি করব, এবং মায়োসাইটিস হলে আমরা জানি ক্রিয়েটিন কাইনেস বেড়ে যায়, এবং এখানে ম্যালিগন্যান্সির জন্য আমরা স্ক্রিনিং করব, বিশেষ করে লাং ক্যান্সার হয় এখানে। এছাড়াও অন্যান্য ম্যালিগন্যান্সি হতে পারে, সিটি, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, এগুলো করতে হবে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন করতে হবে। ফিমেলের ক্ষেত্রে ম্যামোগ্রাফি করে দেখতে হবে, এখানে ম্যালিগন্যান্সি রিস্কটা বেড়ে যায়। এরপর দেখেন হচ্ছে এখানে মেইনস্টে ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, যে কোনো অটোইমিউন ডিজিজে ইউজুয়ালি আমরা স্টেরয়েড ইউজ করি,
কিন্তু এখানে মেইনস্টে ট্রিটমেন্ট স্টেরয়েড। এছাড়া ভাস্কুলাইটিস পড়বো, ভাস্কুলাইটিসে হচ্ছে মেইনস্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। এরপর দেখেন হচ্ছে অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ। অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ এটা এফসিপিএস একবার হচ্ছে কি আসছিল এখানে, এখান থেকে হচ্ছে একটা এসবি আসছিল, যে কি থাকে এখানে হচ্ছে একটা ট্রিগার্ড বাই ইনফেকশন, একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে এখানে। তারপর হচ্ছে এখানে ইন্টারমিটেন্ট ফিভার হবে, এই ফিচারটা ছিল ইন্টারমিটেন্ট ফিভার। এরপর হচ্ছে র্যাশ, আর্থ্রালজিয়া এগুলো ছিল। সাথে আরেকটা ফিচার দিছিল এইখানে ফেরিটিনের একটা বিষয় আছে, মার্ডলি এলিভেটেড ফেরিটিন। মার্ডলি এলিভেটেড ফেরিটিন এই ফিচারগুলো দিয়ে একটা সিনারিও দিছিল। এছাড়া এটার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি প্রেগন্যান্সি, পোস্টপার্টাম এন্ড হাই লেভেল অফ ইন্টারলিউকিন 18, স্প্লেনোমেগালি হবে, হেপাটোমেগালি হবে এবং লিম্ফেডেনোপ্যাথি হবে। তাইলে ফিভার, র্যাশ, আর্থ্রালজিয়া সাথে হচ্ছে স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, লিম্ফেডেনোপ্যাথি থাকবে এবং সেরাম ফেরিটিন লেভেলটা বেশি থাকবে। এখানে আপনি রিমাটয়েড ফ্যাক্টর বা হচ্ছে এএনএ নেগেটিভ পাবেন, এটাও ফিচারটা ইম্পর্টেন্ট, এটা ছিল সম্ভবত ওই প্রশ্নে। তাহলে রিমাটয়েড ফ্যাক্টর এবং এএনএ আর নেগেটিভ। অ্যাডাল্ট অনসেট হচ্ছে স্টিল ডিজিজ, এটা সম্পর্কে ঝুমা কিছু অ্যাড করবে? আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অ্যাকুইট ফেজ প্রোটিনের মধ্যে কি এখানে শুধু সিরাম ফেরিটিনটাই আমরা বেশি পাবো? বাকিগুলো পাবো, কিন্তু মানে সেরাম ফেরিটিনটা হচ্ছে স্পেসিফিক্যালি মার্ক এলিভেটেড হবে আর কি, বেশি পাবো। ইএসএসসি আর পিও আমরা রেস পাবো, তাই না? হ্যাঁ, ওইটাই তো পাওয়ার কথা, যেহেতু ফিভার, আর্থ্রালজিয়া হ্যাঁ, আসছে। সেগুলো থাকবে, কিন্তু এখানে ফেরিটিন লেভেলটা অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, ওই একবারই মনে হয় প্রশ্ন আসছিল এটার। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসছিল এখানে। এই প্রশ্নটা হচ্ছে এখানে ভেরি সিগনিফিক্যান্ট এলিভেশন অফ সেরাম ফেরিটিন। হুম হুম হুম। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে ভাস্কুলাইটিস। অনেক সময় পরীক্ষায় আসে যে নিচের কোনটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, কোনটা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, কোনটা মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। তাহলে এখানে দেখেন ভাস্কুলাইটিস মানে ইনফ্লামেশন এন্ড নেক্রোসিস অফ দ্য ব্লাড ভেসেল। হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলের ভাস্কুলাইটিস। তো এখানে দেখেন টাকায়াসু যেটা, এটা হচ্ছে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। ঠিক আছে, এরপর দেখেন হচ্ছে পলিআর্থ্রাইটিস, লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। আরেকটা আছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস, এগুলো লার্জ কে ইনভলভ করে। এছাড়া দেখেন কি বলে পলিআর্থ্রাইটিস নোডোসা, কাওয়াসাকি ডিজিজ, এগুলো হচ্ছে মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। তাহলে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস হচ্ছে টাকায়াসু আর্থ্রাইটিস, জায়ান্ট সেল আর্থ্রাইটিস, আর মিডিয়ামের মধ্যে কাওয়াসাকি এবং পলিআর্থ্রাইটিস নোডোসা। এরপর বাকিগুলা এই যে পলিঅ্যাঞ্জাইটিস উইথ গ্রানুলোমাটোসিস, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, ক্রায়োগ্লোবিউলিক ভাস্কুলাইটিস, হ্যানোক্সুলেন পারপোরা, ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, এই পাঁচটা হচ্ছে আপনার স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আর বেহেজের ডিজিজ হচ্ছে ভেরিয়েবল, এখানে এক এক সময় এক এক রকম ইনভলভমেন্ট হতে পারে। এইগুলো একটু পড়তে হবে, পরীক্ষা অনেক সময় আসছে যে নিচের কোনটা হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, কোনটা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, এগুলো এমসিকিউ আসতে পারে। রিমো কি লিখছে বলেন? লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, টাকাসুপো আর্টারাইটিস আর জায়ান্ট সেল আর্টারাইটিস, আর মিডিয়াম ভেসেল হচ্ছে পলিআর্থ্রাইটিস নোডোসা, কাওসাকিটিস। আচ্ছা, বাকিগুলো হচ্ছে কি স্মল ভেসেল ভাস্কুলাইটিস। বেহেজের ডিজিজের এখানে লিখে রাখেন ভেরিয়েবল। আচ্ছা, ভাস্কুলাইটিসের যে ফিচার গুলো এগুলো একটু আপনারা পড়বেন। এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, ভাস্কুলাইটিসে হচ্ছে পালপেবল পারপোরা পাওয়া যায়। পারপোরা যদি পালপেবল হয় তাহলে এটা ভাস্কুলাইটিস। তখন আমরা ভাস্কুলাইটিসের কজগুলো চিন্তা করব। পারপোরা যদি আমরা পালপেট করতে পারি, পালপেবল হয়, সেক্ষেত্রে হচ্ছে ডিউ টু ভাস্কুলাইটিস। সেটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস হতে পারে, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস হতে পারে, আমরা খুঁজবো কজগুলো তখন। এইখানে যে আনকা অ্যাসোসিয়েটেড যে ডিজিজ গুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েজানাস গ্রানুলোমাটোসিস এবং চার্জ স্ট্রাউস সিনড্রোম। এগুলো ওয়েজানাস গ্রানুলোমাটোসিস আমরা রেনাল ডিজিজ পড়ার সময় বলছিলাম, এখানে রেনাল এবং হচ্ছে কি বলে রেনাল ইনভলভমেন্ট হয়। আরেকটা পড়ছিলাম হচ্ছে চার্জ স্ট্রাউস, রেনাল এবং হচ্ছে আপনার লাং ইনভলভমেন্ট হয়। এইগুলো একটু ইম্পর্টেন্ট। এখানে কি কি ইনভলভমেন্ট হয় দেখেন, নেজাল প্যাসেজ, তারপর হচ্ছে এয়ারওয়ে এবং কিডনি। এবং এখানে যে ফিচার গুলো হয় ওয়েজানাস গ্রানুলোমাটোসিস একটু পড়েন, তাহলে আপনারা একটু পড়বেন। আমি হচ্ছে রেসপিরেটরি পড়ানোর সময় বলবো, এখানে সবগুলো বলতে গেলে রিমাটোলজি শেষ হবে না।
এরপর এখানে দেখেন টাকাইসো আর্টারাইটিস কোন হচ্ছে ভেসেলকে ইনভলভ করে, অ্যাওর্টাকে ইনভলভ করে, মেজর ব্রাঞ্চ গুলোকে ইনভলভ করে অ্যাওর্টা। এছাড়া পালমোনারি আর্টারি গুলোকে ইনভলভ করতে পারে, তার মানে লার্জ ভেসেল গুলোকে ইনভলভ করে। এছাড়া দেখেন ফিমেলদের বেশি হয় এবং এখানে এই যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হয়। আর এখানে তেমন কোনো করার কিছু নাই। ইনভেস্টিগেশন করবো আমরা এনজিওগ্রাফি, যে টাকাইসো কিভাবে ডায়াগনোসিস করবো, এনজিওগ্রাফি করবো। এনজিওগ্রাফি করলে কোয়ার্টেশন পাওয়া যেতে পারে, অক্লুশন, অ্যানিউরিজমাল ডাইলেটেশন এগুলো পাবেন। আর ট্রিটমেন্ট হচ্ছে ভাস্কুলাইটিস এর ক্ষেত্রে হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড। এরপর দেখেন কাওয়াসাকি ডিজিজ, এখানে স্ট্রবেরি টাং পাওয়া যায় কি কাওয়াসাকি ডিজিজে? স্ট্রবেরি টাং কোথায় কোথায় পাওয়া যায়? কেউ বলবে? সময়টা মানে ওপেন কোয়েশ্চেন হলে কেউ কথা বলে না। যে কাওয়াসাকিতে মনে আছে, এরপরে কাওয়াসাকিতে পড়ছেন না? কমনটা তো বলেন নাই। ওই যে ভিটামিন, ওইটা কোনটা জানি ভুলে গেছি, মনে নেই। মনে নাই না? স্কারলেট ফিভার। ও হ্যাঁ, স্ক্যালেট। স্কারলেট ফিভারে পাওয়া যায় কাওয়াসাকি কি বলে স্ট্রবেরি টাং। এটা কেন যে মনে বললো এখানে কাওয়াসাকি এসে? আচ্ছা, কাওয়াসাকিতে কি হয় দেখেন, এটাও হচ্ছে আমরা, এটা কোন ধরনের ভাস্কুলাইটিস? মিডিয়াম, স্মল, কোনটা? কাওয়াসাকি কি ধরনের ভাস্কুলাইটিস? জি, মিডিয়াম, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা করোনারি ভেসেলকে হচ্ছে ইনভলভ করে, করোনারি ভেসেলকে ইনভলভ করে, তাহলে হার্টে ম্যানিফেস্টেশন পাওয়া যাবে। এবং ইউজুয়ালি হচ্ছে 5 বছরের নিচের বাচ্চাদেরকে ইনভলভ করে। 5 বছরের নিচে বাচ্চাদের কাওয়াসাকি ডিজিজ হয়, বিশেষ করে জাপানি, এশিয়ান বাচ্চা, চায়না, কোরিয়া এইসব জায়গায় হয় বেশি। এদের ম্যানিফেস্টেশন কি থাকে? ফিভার থাকে, র্যাশ থাকে, পাম এন্ড সোলে হচ্ছে র্যাশ থাকে। এছাড়া ওরাল মিউকোসা, কনজাংটিভাল ইনজেকশন এগুলো থাকে। কনজাংটিভাল ইনজেকশন থাকবে, লাল হয়ে থাকবে চোখ। এছাড়া কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হয়, করোনারি আর্টারাইটিস হয়, মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, ট্রানজিয়েন্ট করোনারি ডাইলেটেশন, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস এগুলো ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসপিরিন এবং আইভিআইজি, অ্যাসপিরিন এবং আইভিআইজি। এখানে যেটা খেয়াল রাখতে হবে যে 5 বছরের নিচে বাচ্চাদের হয়, করোনারি আর্টারিকে ইনভলভ করে। এখানে হচ্ছে জ্বর হবে, চোখ লাল হয়ে যাবে, কনজাংটিভাইটিস হবে এবং হার্টকে ইনভলভ করবে। হার্ট ইনভলভ হয়ে মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে। ট্রিটমেন্ট দিবে অ্যাসপিরিন, আইভিআইজি। পলিআর্টারাইটিস নোডোসা থেকে আমরা বেশি কিছু পড়তাম না, এটা হচ্ছে মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। এটাও এটা হেপাটাইটিস বি এখানে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তাহলে হেপাটাইটিস বি দ্বারা ইনফেকশন হলে সেক্ষেত্রে পলিআর্টারাইটিস নোডোসা হওয়ার চান্স থাকে। এছাড়া প্রেজেন্টেশন গুলো একটু আপনারা পড়তে পারেন, পরীক্ষা কখনো আসে নাই। তারপর হচ্ছে এখানে পালপেবল পারপোরা পাওয়া যাবে, যেহেতু এটা একটা ভাস্কুলাইটিস। ডায়াগনোসিস কিভাবে করবো এগুলো একটু দেখবেন। এরপর দেখেন হচ্ছে এটা আমরা একটু পড়বো, জায়ান্ট সেল আর্টারাইটিস। এটা ইনফিনিটি স্টার, অনেকদিন প্রশ্ন আসে না। এটা 2015 বা 17 দিকে একবার প্রশ্ন আসছিল যে জায়ান্ট সেল আর্টারাইটিস হচ্ছে ব্লাইন্ডনেস ডেভেলপ করছে কোন হচ্ছে আর্টারিতে প্রবলেমের কারণে। তাহলে এটা একটা গ্রানুলোমাটাস আর্টারাইটিস। এটা লার্জ ভেসেল এবং হচ্ছে মিডিয়াম ভেসেল এগুলোকে ইনভলভ করে ইউজুয়ালি। এছাড়া হচ্ছে দেখেন এটা কমনলি অ্যাসোসিয়েটেড উইথ পলিমাইলজিয়া রিউমেটিকা। এমআরসিবির প্রশ্নে আসে জায়ান্ট সেল আর্টারাইটিস সিনারিটিসে এটা কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড? পলিমাইলজিয়া রিউমেটিকা। তো পলিমাইলজিয়া রিউমেটিকা ডিজিজটা কি জিনিস? এখানে কি হয়, সিমেট্রিক্যাল হচ্ছে নেক এন্ড শোল্ডার গার্ডেল পেইন এন্ড স্টিফনেস হবে। পলিমায়ালজিয়া রিউমেটিকাতে শোল্ডার, নেক এবং শোল্ডারের যে মাসল গুলো আছে সেই মাসল গুলোতে পেইন হবে, স্টিফনেস হবে। এই মাসল গুলোকে ইনভলভ করে পলিমায়ালজিয়া রিউমেটিক। তাহলে জায়ান্ট সেল আর্টারাইটিস হচ্ছে পলিমায়ালজিয়া রিউমেটিকা কমনলি অ্যাসোসিয়েটেড ডিজিজ। কোন ডিজিজের সাথে কোনটা অ্যাসোসিয়েটেড ডিজিজ এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আর্টারাইটিস নোডোসার সাথে আমরা বললাম যে হেপাটাইটিস বি কমনলি অ্যাসোসিয়েটেড। এরপর দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট যে পেশেন্ট আপনাকে সিনারিও দিল যে হচ্ছে 60 বছরের বেশি,
একটা ভদ্রলোক, তার হচ্ছে টেম্পোরাল রিজিয়নে হচ্ছে টেম্পোরাল হেডেক হলো বা ওই জায়গায় টেম্পোরাল আর্টারিটা হচ্ছে পালপেবল, এরকম একটা সিনারি দিল। সাথে পলিমাইলজিয়া কি বলে রিউমাটিকার একটা ফিচার থাকতে পারে, অথবা হচ্ছে ইএসআরটা রেজড, এরকম ফিচার দিল। তখন আপনার ডায়াগনোসিস হবে জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিস এর কার্ডিনাল ফিচার হচ্ছে হেডেক। হেডেক হচ্ছে কার্ডিনাল সিম্পটম। এটা কোথায় হয়তো এটা এসবি আসতে পারে কার্ডিনাল সিম্পটম কি। এছাড়া টেম্পোরাল আর অক্সিপিটাল রিজিয়নে হচ্ছে কি হবে, পেইনটা হবে। সাথে কি থাকবে, স্ক্যাল্প টেন্ডারনেস, স্ক্যাল্পের টেন্ডারনেস থাকবে, জ পেইন থাকে। ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, অ্যামারোসিস হতে পারে। ভিজুয়াল ডিস্টারবেন্সের মধ্যে অ্যামারোসিস হতে পারে, মানে ট্রানজিয়েন্ট লস অফ ভিশন। তাহলে এখন ব্লাইন্ডনেসও হতে পারে যদি অক্লুশন অফ দা পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি হয়, তাহলে এটা একটা এসবিএ। পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি অক্লুশন হয়ে এখানে ব্লাইন্ডনেস হতে পারে। এরপর দেখেন এখানে ইম্পর্টেন্ট যেটা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হতে পারে, ইসকেমিক অ্যাটাক, ইনফার্ক্ট, প্যারালাইসিস, এইসব ঘটনা ঘটতে পারে। তো জায়ান্ট সেল আর্টারাইটিস এর সাথে আমরা বলছি যে কমনলি অ্যাসোসিয়েটেড ডিজিজ হচ্ছে পলিমাইলজিয়া রিউমাটিকা। এখানে কি হয়, স্টিফনেস এন্ড পেইনফুল রেস্ট্রিকশন অফ দ্য শোল্ডার মুভমেন্ট অন ওয়েকিং। তাহলে হচ্ছে শোল্ডার যে মাসেল গুলো, এই মাসেল গুলোতে পেইন এবং স্টিফনেস হয়। এরপর দেখেন হচ্ছে ইনভেস্টিগেশন। এখানে ইনভেস্টিগেশন হচ্ছে এলিভেটেড ইএসআর অনেক বেড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট। এছাড়া নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাওয়া যেতে পারে। টেম্পোরাল আর্টারি বায়োপসি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। টেম্পোরাল আর্টারি বায়োপসি করলে আমরা এখানে পাবো স্কিপ লেশন। স্কিপ লেশন আমরা জিআইটি তে পড়ছি, হচ্ছে ক্রোনস ডিজিজে পাওয়া যায়। আর এখানে হচ্ছে টেম্পোরাল আর্টারি বায়োপসি করলে হচ্ছে আমরা স্কিপ লেশন পাবো। এছাড়া আল্ট্রাসাউন্ড করলে কি পাবো, সেক্ষেত্রে হ্যালো সাইন পাবো। এরপর এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এমআরসিপি পরীক্ষাগুলোতে আসে, যে হচ্ছে ব্লাইন্ডনেস কে প্রিভেন্ট করার জন্য আমরা ইমিডিয়েটলি কি দিব, prednisolone should be commenced urgently in suspected giant cell arteritis because of the risk of visual leaks. তাহলে আমার giant cell arteritis যদি ডায়াগনোসিস হয়, আমরা হচ্ছে খুব দ্রুত হচ্ছে কি দিব, prednisolone দিব। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে giant cell arteritis এর সম্পর্কে আমরা আরেকটু রিভিউ করি। এখানে হচ্ছে কি হয়, ইউজুয়ালি 60 বছরের বেশি বয়স্ক লোকদের হয়। টেম্পোরাল হেডেক থাকে টেম্পোরাল রিজিয়নে। টেম্পোরাল আর্টারিটা পালপেবল হয়। এখানে হচ্ছে কি হবে, ইএসআরটা অনেক রেজ থাকে। এইরকম ফিচার থাকলে আমরা চিন্তা করবো যে এটা জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিস এর সাথে মোস্ট কমনলি ইনভলভ ডিজিজ হচ্ছে পলিমাইলজিয়া রিউমাটিকা, এবং এখানে ভিজুয়াল ডিস্টারবেন্স হয় জায়ান্ট সেল আর্টারাইটিসে। ইউজুয়ালি ট্রানজিয়েন্ট লস থাকতে পারে, অথবা পার্মানেন্ট ব্লাইন্ডনেস হতে পারে যদি পোস্টেরিয়র সিলিয়ারি যে আর্টারিটা আছে সেটা যদি অক্লুশন হয়। তো আমরা যে এটা ডায়াগনোসিস কিভাবে করব, টেম্পোরাল আর্টারি বায়োপসি করতে পারি। বায়োপসি করে আমরা স্কিপ লেশন পাবো। আর আল্ট্রাসোনোগ্রাম যদি করি সেক্ষেত্রে হ্যালো সাইন পাবো। আর এখানে যেটা ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট আমরা শুরু করে দিব ইউজুয়ালি ডায়াগনোসিস করার পরে, যাতে ব্লাইন্ডনেসটা প্রিভেন্ট করা যায়। ট্রিটমেন্ট হিসেবে দিয়ে আমরা প্রেডনিসোলন দিব। এটা একটু আমাকে সময়টা করে দেন, সামারি করে দেন জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিস এটা হচ্ছে লার্জ ভাস্কুলাইটিস, যেটা হচ্ছে ইনভলভ করে হচ্ছে অ্যাওর্টা অথবা মিডিয়াম সাইজ আর্টারি গুলোকে। এটার সাথে হচ্ছে পলিমাইলজিয়া রিউমাটিকার অ্যাসোসিয়েশন থাকে। পলিমাইলজিয়া রিউমাটিকাতে যেটা হয় সেটা হচ্ছে নেক অ্যান্ড শোল্ডার গার্ডেলের মাসেল গুলোতে স্টিফনেস হয়। জায়ান্ট সেল আর্টারাইটিস এর কার্ডিনাল সিম্পটম হচ্ছে হেডেক, যেটা সাধারণত টেম্পোরাল আর অথবা অক্সিপিটাল রিজিয়নে বেশি পাওয়া যায়। এছাড়া পেশেন্টের জ পেন থাকতে পারে, পেশেন্টের ব্লাইন্ডনেসও হতে পারে। এছাড়া হচ্ছে ব্রেন স্টেম ইনফ্রাক্ট, হেমিপ্যারালাইসিস এইসব ফিচার নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এখানে সাধারণত যে মানে যে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে টেম্পোরাল আর্টারি বায়োপসি। এটা যদি এটাতে হচ্ছে স্কিপ লেশন পাওয়া যায়, আর ওটা যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ডে হচ্ছে হ্যালো সাইন পাওয়া যায়। আর পেশেন্টকে হচ্ছে ভিজুয়াল লস থেকে যাতে মানে ইমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে প্রেডনিসোলন দিতে হবে। এই তো, এই শেষ। যে দ্রুত বলে ফেলছেন, আমি যদি পারতাম এরকম। আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন হচ্ছে চার্জ স্ট্রাউস সিনড্রোম। এটা একটু আপনারা পড়বেন। চার্জ স্ট্রাউস সিনড্রোম আমরা রেসপিরেটরিতেও পড়বো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখানে ইওসিনোফিলিয়া হয়। এখানে কি হয়, অ্যালার্জিক রাইনাইটিস,
নেজাল পলিপ থাকে, সাথে হচ্ছে লেট অনসেট অ্যাজমা থাকে। এখানে যেটা ইম্পর্টেন্ট যে আমরা যে মন্টিলোকাস খাই, যে লিগোট্রিন অ্যান্টাগনিস্ট, সেটা দিলে হচ্ছে চার্লস স্ট্রাউস সিনড্রোমে যে অ্যাজমাটা হয়, অ্যাজমাটা অ্যাগ্রাভেট করবে। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। তারপর হচ্ছে এখানে অ্যাকিউট প্রেজেন্টেশনে আরো কিছু ফিচার থাকে। দেখেন হচ্ছে স্কিন লেশনের মধ্যে পারপুরা থাকে, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থাকে এবং ইউসিনোফিলিয়া থাকে। এই আর কি। বায়োপসি করলে দেখা যাবে যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস উইথ ইউসিনোফিলিক ইনফিলট্রেশন। আর ট্রিটমেন্ট অন্যান্য ভাস্কুলাইটিস এর মতোই, এখানে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিই, হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড এবং সাইক্লোফসফামাইড দিই। এরপর দেখেন হ্যানাক্সোলেন পারপোরা, এটাও আমরা পড়ছিলাম, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে এই একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে ইউজুয়ালি পারপোরা ওভার দা বাটক এন্ড লোয়ার লেগ। এই জিনিসটা ইম্পর্টেন্ট। পারপোরা ওভার দা বাটক এবং লোয়ার লেগে যদি হচ্ছে কি থাকে, এই পারপোরা হয়, সেটা হচ্ছে কি বলে, হ্যানাক্সোলেন পারপোরা। এরপর দেখেন আর আদার ফিচার অ্যাবডোমিনাল পেইন থাকবে, জিআইটি ব্লিডিং, আর্থ্রালজিয়া এগুলো থাকবে। এছাড়া রেনাল ফেলিওর, নেফ্রাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, ইউজুয়ালি হচ্ছে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তারপর হচ্ছে এখানে আমি যদি কনফার্মেশন করার জন্য বায়োপসি করি, তখন দেখা যাবে যে আইজিএ ডিপোজিশন ইন ভেসেল ওয়াল, এটাও এসবি এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে ডায়াগনোসিসের জন্য আমার পারপোরা যে বাটকে এবং লোয়ার লেগে পাবো, এটা ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে এখানে আইজিএ পাবো, এবং এটা হচ্ছে সেলফ লিমিটিং, ইউজুয়ালি কোনো ড্রাগ বা ট্রিটমেন্টের দরকার হয় না। বাচ্চাদের হয় বেশি, বড়দেরও হতে পারে। এরপর ক্রায়োগ্লোবিনেমিক ভাস্কুলাইটিস, এখানে যেটা ইম্পর্টেন্ট, আমরা ওটাতে পরে আসছি বি, পলিআর্থ্রাইটিস নোডোসাতে। এখানে হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড, এটার সাথে হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড। এখানে কি হয় সেগুলা একটু, এই ফিচার গুলা জাস্ট ফিচার গুলো পড়লেই হবে, পরীক্ষা অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর আসেন ব্যাচের ডিজিজ। ব্যাচের ডিজিজ HLA-B51 এর সাথে অ্যাসোসিয়েটেড। ব্যাচের ডিজিজে এখানে একটু পড়বেন আপনারা, আমরা একেবারে সরাসরি বক্সে চলে যাই। হ্যাঁ, ব্যাচের ডিজিজে বক্সটা খুবই ইম্পর্টেন্ট। যে এখানে কি হয়, এখানে হচ্ছে ওরাল আলসার হবে রিকারেন্ট, হ্যাঁ, সাথে হচ্ছে হার্পেটিফর্ম আলসার এট লিস্ট 3 টাইমস ইন 12 মান্থস। 12 মাসের মধ্যে হচ্ছে ওরাল আলসার যদি হচ্ছে 3 বার হতে হবে মিনিমাম। সাথে নিচের যে ফিচার গুলা, সেগুলোর মধ্যে 2টা যদি হয়, 2 অফ দ্য ফলোইং ফিচার, যে রিকারেন্ট জেনিটাল আলসার, তাহলে রিকারেন্ট ওরাল আলসার এবং রিকারেন্ট জেনিটাল আলসার। এছাড়া আই লেশন, স্কিন লেশন এবং পজিটিভ প্যাথার্জি টেস্ট, এই 4টার মধ্যে 2টার সাথে যদি রিকারেন্ট ওরাল আলসার হয়, তখন আমরা ব্যাচের ডিজিজ ডায়াগনোসিস করব। তাহলে ওরাল আলসার হলো, জেনিটাল আলসার হলো, তারপর হচ্ছে স্কিন ইনভলভমেন্ট হয় এবং হচ্ছে আই ইনভলভমেন্ট হয়। আর এটা হচ্ছে কি এখানে পজিটিভ প্যাথার্জি টেস্ট। এইখানে আই লেশনের মধ্যে ইউভাইটিস হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইউভাইটিস হয়, রেটিনাল ভাস্কুলাইটিস হয়, এগুলো পড়তে হবে ভিতরে। এছাড়া স্কিন লেশনের মধ্যে এরিথেমা নোডোসাম, ফলিকুলাইটিস, সিউডোফলিকুলাইটিস হয়, পেপুলোপাস্টুলার লেশন, অ্যাক্টিনিফর্ম নোডিউল, এগুলো পড়তে হবে। এরপর এখানে আর তেমন কিছু করার নেই এটাতে। পরের যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হচ্ছে ইজ দ্য মোস্ট কমন বোনস ডিজিজ। তাহলে বোনস ডিজিজের মধ্যে সবথেকে কমন হচ্ছে অস্টিওপোরোসিস, এটা হচ্ছে মোস্ট কমন বোনস ডিজিজ। এই ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আর কি, যে অস্টিওপোরোসিস আমরা ডায়াগনোসিস করার জন্য কোন পরীক্ষা করি? বর্ণা, বোন ম্যারো ডেনসিটি। বোন ম্যারো ডেনসিটি, বিএমডি। এটা কিভাবে করি, কোন পরীক্ষার মাধ্যমে বিএমডি বের করি আমরা? ডুয়েল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি, ডিএক্সএ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এদের ফ্র্যাকচার হয়। কোথায় কোথায় হয়? ক্যান এফেক্ট এনি বোন, যে কোনো বোনসে হতে পারে। কমন সাইটের মধ্যে আছে হচ্ছে ফোরআর্ম, কলিস ফ্র্যাকচার হয়, স্পাইনে হয়, ভার্টিব্রাল ফ্র্যাকচার, হিউমেরাস, হিপ। এই ফ্র্যাকচার গুলো কমন ফ্র্যাকচার, ঠিক আছে, এগুলো কমন। তার মধ্যে সবথেকে খারাপ হচ্ছে হিপ ফ্র্যাকচারটা হচ্ছে খারাপ। এন্ড এরপর দেখেন হচ্ছে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এখানে একটা এসবিএ, আরেকটা হতে পারে সেটা হচ্ছে কি ডিফাইনিং ফিচার অফ অস্টিওপোরোসিস। এখানে বোন মিনারেল ডেনসিটিটা কমে যায়। কি হয়? বোন মিনারেল ডেনসিটিটা কমে যায়।
এরপর দেখেন এখানে হচ্ছে ইস্ট্রোজেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইস্ট্রোজেনের ডিফিসিয়েন্সি হলে অস্টিওপোরোসিস হয়। ঠিক আছে, টেস্টোস্টেরন যখন কমে যায় বয়স হলে তখনও এটাও অস্টিওপোরোসিস করতে পারে। এছাড়া স্মোকিং, হেভি অ্যালকোহল ইনটেক এগুলো অস্টিওপোরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড। এরপর দেখেন অস্টিওপোরোসিসের যে বক্সটা আছে, অস্টিওপোরোসিসের বক্সটা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে গ্লুকোকর্টিকয়েড ইনডিউস অস্টিওপোরোসিস হতে পারে যারা অনেকদিন ধরে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ আছে, পালমোনারি ডিজিজ আছে, দীর্ঘদিন যদি স্টেরয়েড ব্যবহার করে 7 মিলিগ্রাম 7.5 মিলিগ্রাম প্রেডনিসোলন যদি 3 মাসের বেশি ব্যবহার করে সেক্ষেত্রে অস্টিওপোরোসিসের চান্স বেড়ে যায়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখেন অস্টিওপোরোসিসে ইউজুয়ালি কোনো সিমটমস থাকে না। এখানে যতক্ষণ না ফ্র্যাকচার হচ্ছে ততক্ষণ কোনো সাইন সিমটম ডেভেলপ করে না। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, এরকম হাইট থেকে পড়ে গেলেও ফ্র্যাকচার হয়, এটা ফ্রাজিলিটি ফ্র্যাকচার বলে। এখানে যে পেইন, লোকাল টেন্ডারনেস, ডিফর্মিটি এগুলো ডেভেলপ করবে। এইখানে যে কজ গুলো আছে ইনফিনিটি স্টার, তার মধ্যে কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট? এন্ডোক্রাইন কজ এবং হচ্ছে ড্রাগ কজ। এন্ডোক্রাইন কজ এবং ড্রাগ কজ ইনফিনিটি স্টার প্রিভিয়াসলি এখান থেকে এফসিপিএস এবং এমডি তে প্রশ্ন এসেছে। এছাড়া হচ্ছে মিসসেলেনিয়াস কজ গুলো ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এন্ডোক্রাইনের মধ্যে হাইপোগোনাডিজম আছে, হাইপারথাইরয়েডিজম, হাইপোগোনাডিজম, হাইপারথাইরয়েডিজম। এই যে এখানে হাইপোগোনাডিজম মানে হচ্ছে কি হচ্ছে মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে গেল, ফিমেলের ক্ষেত্রে মনে করেন ইস্ট্রোজেন কমে গেল। এরপর হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, কুশিং সিনড্রোমে অস্টিওপোরোসিস হয়। হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, আর হচ্ছে হাইপোগোনাডিজম। এছাড়া ড্রাগের মধ্যে স্টেরয়েড দেখেন, এই যে গোনাডোট্রপিন রিলিজিং অ্যাগনিস্ট, লেভোথাইরোক্সিন যদি ওভার রিপ্লেসমেন্ট হয়। এছাড়া থায়াজোলিডিনেডিয়ন্স যদি অ্যালকোহল বেশি খায় কেউ। হ্যাপারিন কিন্তু অস্টিওপোরোসিস করে, হ্যাপারিন অস্টিওপোরোসিস করে। এছাড়া এখানে মাল্টিপল মায়োলোমা আছে, এখানে লেশন হয়, অস্টিওলাইটিক লেশন হয়। এছাড়া হেভি স্মোকিং যদি করে, বিএমআই যদি 18-এর কম হয়, এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা বেড়ে যায়। হাইপোগোনাডিজমকে আবার গুরুত্ব দিয়ে বলছে, এটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, লাগবে। তো ইনভেস্টিগেশন সবথেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি এট দ্য লাম্বার স্পাইন এন্ড হিপ। এটা করে আমরা বোন ম্যারো ডেনসিটি বের করি। এরপর দেখেন হচ্ছে ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি কখন কখন করবেন এটা একটু পড়বেন আপনারা। 3 স্টার, 3 থেকে 2 to 3 স্টার। এরপর দেখেন হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে ফার্মাকোলজিক্যাল ড্রাগের মধ্যে হচ্ছে আমার ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অস্টিওপোরোসিসের জন্য বিসফসফোনেট। বিসফসফোনেট হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। বিসফসফোনেট, বিসফসফোনেট, বিসফসফোনেট কি করে? ইজ রিলিজড উইদিন দ্য অস্টিওক্লাস্ট এন্ড ইম্পেয়ার বোন রিজর্পশন। বোন রিজর্পশন হতে দেয় না। তাহলে এটা কি করে? বোন রিজর্পশন হতে দেয় না, আলটিমেটলি কি করবে? বোনের যে হচ্ছে ডেনসিটি সেটা বাড়াবে। ঠিক আছে, তাহলে এটা বোন অস্টিওক্লাস্টকে ইনহিবিট করে, ফলে হচ্ছে কি হয়? বোন রিজর্পশনকে ইম্পেয়ার করে। তাহলে মেকানিজমটাও ইম্পর্টেন্ট এসবি এর জন্য। এরপর দেখেন হচ্ছে এখান থেকে প্রশ্ন আসছে যে গ্লুকোকর্টিকয়েড ইনডিউস অস্টিওপোরোসিসে নিচের কোন কোন হচ্ছে ড্রাগ গুলো হচ্ছে ইউজ করা লাগে না, এরকম একটা প্রশ্ন আসছিল। জুমা ভালো বলতে পারবে। তোমাকে আছে না ঘুমাইছে? হ্যাঁ হ্যাঁ বল। এটাতে ফিজিক্যাল মেডিসিনে একটা প্রশ্ন আসছিল, গ্লুকোকর্টিকয়েড ইনডিউস অস্টিওপোরোসিসে। ড্যানোসুমেব নিয়ে আসছিল। ড্যানোসুমেব হচ্ছে ওই গ্লুকোকর্টিকয়েড ইনডিউস যদি অস্টিওপোরোসিস হয় তাহলে হচ্ছে ওইখানে মাঝখানে দেখ উপর থেকে এসে ড্যানোসুমেবের হচ্ছে নাই, মানে টিকটা ওইটা মিস হয়ে যায়। নিচে গুলো তো আছে ঠিক আছে, অ্যাবালোপ্যারাটাইড বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অ্যালোক্সিফেন এগুলো দেওয়া যাবে না, কিন্তু ড্যানোসুমেব হচ্ছে দিলেও লাভ হবে না তেমন একটা, এই আর কি। এটাই পরীক্ষায় আসছিল সম্ভবত, ফিজিক্যাল মেডিসিনে একটা প্রশ্ন আসছিল যে গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড ওইটা মিস হয়ে হ্যাঁ মাঝখানে ওইটা নাই তো টিক চিহ্নটা, ওই জন্য ওটা মিস হয়ে গেছিল আর কি, মানে হয়তো বা অনেকের মিস হয়ে যায় ওইটাই আবার এজন্য স্যাররা দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, যেগুলো যেগুলো ইউজ করেন না ওগুলোই পড়বেন, কারণ ওই যে ফিজিক্যাল মেডিসিনের প্রশ্ন একটা রিপিট হয়েছে তো এই জন্য এটা একটু পড়বেন। আমি নিজে পড়ার সময় এগুলো পড়ি নাই, দুঃখজনক হলে সত্য, আপনাদেরকে পড়তে বলতেছি, মন খারাপ করিয়েন না। অ্যাডভার্স ইফেক্ট অফ বিসফসফোনেট এফসিপিএস এ আসে না এখনো পর্যন্ত, কিন্তু এমআরসিপি তে আসা কোশ্চেন এটা।
যে অ্যাডভার্স ইফেক্ট বিশেষ করে অস্টিওনেক্রোসিস অফ দ্য জ করে, এটা পরীক্ষায় আসে। আর এছাড়া হচ্ছে বিসফসফোনেটের ব্যাপারে যেটা ইম্পর্টেন্ট, আমরা যখন দিই বিসফসফোনেট তাদেরকে হচ্ছে কি করি, খাওয়ার পর বসায় রাখি। কারণ হচ্ছে শুয়ে গেলে হচ্ছে জার্ড যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে অ্যাবনরমালিটি গুলো হবে, এই জন্যই ইনটলারেন্স হয়, এই জন্যই আমরা এদেরকে শুইতে দিই না, অ্যাটলিস্ট 30 মিনিট বসে থাকবে। এই যে এখানে বলছে, এইখানে উপর থেকে বলে আসে, দেখেন ওরাল বিসফসফোনেট ইজ পোরলি অ্যাবজর্ব ফ্রম জিআইটি এন্ড শুড বি টেকেন এট এমটি স্টোমাক, খালি পেটে নিতে হবে এমটি স্টোমাকে। এবং ইম্পর্টেন্ট যেটা জিনিস, উইথ প্লেন ওয়াটার, নো ফুড শুড বি গিভেন ফর 30 to 45 minutes. They are contraindicated in patient with esophageal stricture, achalasia. এর পর আরো কিছু কথাবার্তা আছে, এবং খাওয়ার পরে এদেরকে আমরা বসায় রাখি, ঠিক আছে। এরপরে এখানে যেটা ইম্পর্টেন্ট এইখানে দেয় নাই, মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হতে পারে। আমরা যদি হচ্ছে বিসফসফোনেট দিয়ে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হতে পারে, the osteonecrosis of the jaw হবে, এবং হচ্ছে জিআইটির হচ্ছে কি হবে, আমরা পড়ে আসছি না, ডিসফেজিয়া হবে, ডিসফেজিয়া। এছাড়া gastroesophageal reflux disease, oral can be used in patient but may cause orogenic symptom. তাহলে জার্ডেও আমরা ইউজ করতে পারবো বলছে, কিন্তু এটা আসলে orogenic symptom করে। অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, এটা মনে রাখলে হবে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস করে, এটা মনে রাখলে হবে। এবং জোরেন্ড্রোনিক অ্যাসিডের স্পেসিফিক একটা সাইড এফেক্ট হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন করে, এবং ইন্ট্রাভেনাস বিসফসফোনেট হাইপোক্যালসিয়ামিয়া করে, এই দুটাও একটু পড়তে হবে। এই চারটা। ইসোফেজিয়াল আলসারেশন করে না, ইসোফেজিয়াল আলসারেশন। এরপর আমাদের এখানে আর বড় কোনো টপিকস পড়ার মতো নাই। অস্টিওম্যালেশিয়া এবং রিকেটস, এটা আপনারা পড়ে নেবেন, এটা সম্পর্কে সবারই ধারণা আছে। আর হচ্ছে কোথায় কোথায় ভিটামিন ডি তৈরি হয়, সেই জিনিসটা লাগবে। ভিটামিন ডি কোথায় তৈরি হয়, লিভারে কোন ফর্মটা তৈরি হয়, এবং কিডনিতে কোন ফর্মটা তৈরি হয়। এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা হচ্ছে এখানে তেমন কিছু বলার নাই আর কি, এগুলো আপনারা পড়লে পারবেন, এই জন্য আমি বলতেছি না। তবে প্রিভিয়াসলি এই অস্টিওম্যালেশিয়া রিকেটস, এখান থেকে হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার গুলো আছে, ক্লিনিক্যাল ফিচার্স ইনভেস্টিগেশন, এগুলো থেকে প্রিভিয়াসলি রেসিডেন্সি এবং এফসিবিএস প্রশ্ন আসছে। আপনারা ক্লিনিক্যাল ফিচার্স এবং ইনভেস্টিগেশন ভালো করে পড়বেন, যে অস্টিওম্যালেশিয়া এবং রিকেটস এর যে ইনভেস্টিগেশন আমরা কিভাবে ডায়াগনোসিস করব, আর ট্রিটমেন্ট কি দিব, এবং ক্লিনিক্যাল ফিচার্স গুলো ইম্পর্টেন্ট। আমি বলতেছি না, আপনারা একটু পড়ে নিয়েন, এগুলো সবাই জানেন। বিশেষ করে এই ইনভেস্টিগেশন অস্টিওম্যালেশিয়ার যে ইনভেস্টিগেশন, সেটা পরীক্ষা আসছিল, এমডি তে আসছে, আর রিকেটস এটাও আসে। ভিটামিন ডি রেসিস্ট্যান্ট রিকেটস পড়ার দরকার নাই। এরপর আসেন প্যাগেজ ডিজিজটা একটু বলার দরকার। আচ্ছা, প্যাগেজ ডিজিজ বলার আগে আমরা একটু শেষের জিনিসগুলো দাগায় আসি, এখান থেকে আর কি করা লাগতে পারে। এখানে তেমন কিছু পড়ার নাই, শুধু একটা জিনিস পড়ার আছে, এই যে এন্ডোক্রাইন ডিজিজ কোনটাতে হচ্ছে কি ঘটনা ঘটে, সেই জিনিসগুলো এখানে একটু পড়তে হবে। যদি আমরা পড়ে ফেলছি, চারকোট জয়েন্ট কোথায় কোথায় পাওয়া যায়, এটা একটু লাগবে। এরপর হেমাটোলজিক্যাল ডিজিজ, এটা একটু রিডিং দিবেন। এই যে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোমের যে ফিচার গুলা, কোন কোন ডিজিজে কোন কোন কন্ডিশনে কার্পাল টানেল সিনড্রোম হয়, এটা ইনফিনিটি স্টার। দেখেন, কার্পাল টানেল সিনড্রোম আমরা অলরেডি জানি, এটা মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কারণে হয়, মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কারণে হয়, এটা একটা এসবি হতে পারে। এরপর দেখেন, ইট প্রেজেন্টস উইথ নামনেস, টিংলিং, পেইন ইন এ মিডিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশন। The most common cause are hypothyroidism. Most common cause এর মধ্যে hypothyroidism আছে, diabetes mellitus, rheumatoid arthritis, obesity, pregnancy, especially in third trimester. এই কজ গুলো ইনফিনিটি স্টার এগুলো পরীক্ষায় আসে, প্রিভিয়াসলি এফসিবিএস আসছে, গত বছর রেসিডেন্সিতে আসছে। এছাড়া হচ্ছে অ্যাক্রোমেগালি একটা কজ অ্যাড করে রাখেন, অ্যাক্রোমেগালিতে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম হয়, অ্যাক্রোমেগালি। এরপর হচ্ছে ডিশ 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 থেকে ইউজুয়ালি প্রশ্ন হয় না, ফিজিক্যাল মেডিসিনে কোনো প্রশ্ন হয়েছে ডিশ থেকে? ডিশ থেকে হচ্ছে এমডি তে প্রশ্ন আসছিল মনে হয় একটা। হ্যাঁ, ডিশ থেকে এমডি তে প্রশ্ন আসছে। এখানে হচ্ছে ফ্লোরিড নিউ বোন ফর্মেশন হয়,
এখান থেকে এমডি তে একটা প্রশ্ন আসছে, এমসিকিউ আসছিল এখান থেকে এমডি তে, যে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস এটার সাথে অ্যাসোসিয়েটেড, এবং ক্যারেক্টারিস্টিক্স এখানে নিউ বোন ফর্মেশন হয়, ফ্লোরিড নিউ বোন ফর্মেশন হয়। এবং এখানে আরো কয়েকটা জিনিস আছে যে এটা হচ্ছে লাম্বার স্পন্ডাইলোসিস থেকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো। এখানে অ্যাবসেন্স অফ ডিস্ক স্পেস ন্যারোয়িং, ডিস্ক স্পেস ন্যারোয়িং হয় না, এবং মার্জিনাল ভার্টিব্রাল স্ক্লেরোসিস হয়। এই ফিচার গুলা। আর একটা হচ্ছে অ্যাবসেন্স অফ স্যাক্রোআইলাইটিস থাকে, এবং অ্যাপোফাইশিয়াল জয়েন্ট ফিউশন, এই জিনিসগুলো আসছিল, যে এটা এমডিতে এমসিকিউ আসছিল। এরপর এখানে আরেকটা আছে নিউরোজেনিক যে জয়েন্ট গুলা, চারকোট জয়েন্টের হচ্ছে কজ গুলা, আর চারকোট আর্থ্রোপ্যাথির কজ গুলো আসছিল। এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, সিরিঙ্গোমাইলিয়া, লেপ্রোসি এবং টেবিস ডরসালিস, এই একটা প্রশ্ন আসছিল, চারকোট জয়েন্ট, তাই না? এটা একটা প্রশ্ন আসছিল না? হ্যাঁ, চারকোট জয়েন্টটা ইম্পর্ট্যান্ট। এটা চারকোট কজ গুলো লাগবে। এই যে নিচে একটা ছবিও দিছে, চারকোট জয়েন্টের এই 4-5টা কজ এগুলো লাগবে, সিরিঙ্গোমাইলিয়া, ডায়াবেটিস, লেপ্রোসি, টেবিস ডরসালিস বা সিফিলিস। তাহলে এটা ডিশ গেল, কার্পাল টানেল সিনড্রোম গেল। এরপর হচ্ছে একটা যদি পড়েন ডুপিটিয়ান কন্ট্রাকচারটা একটু পড়িয়েন। এখানে ডুপিটিয়ান কন্ট্রাকচারে কি হয়? ফাইব্রোসিস এন্ড কন্ট্রাকচার অফ দ্য সুপারফিশিয়াল পামার পাশ অফ দ্য হ্যান্ড, এটা একটা কথা। এরপর হচ্ছে এখানে কি হবে, কোন কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, এই জিনিসটা একটু পড়বেন, যে ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ প্লান্টার ফাইব্রোমেটোসিস, প্যারিনিস ডিজিজ, অ্যালকোহল মিসইউজ, ক্রনিক ভাইব্রেশন ইনজুরি, এর দূর হইলে হবে। আর এখানে ফিচারটা একটু পড়বেন, এই যে ফিচার, পামার থিকেনিং হয়, পামার পাশা থিকেনিং হইলে কন্ট্রাকচার হয়ে থাকে। আর কিছু এখানে পড়ার দরকার নাই। আর একটা এরপরের পয়েন্ট আছে মারফান সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা এবং ইহেলার-ডার্নার সিনড্রোম। এগুলোতে হচ্ছে জয়েন্ট লেক্সিটি বেড়ে যায়, মারফান সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা এবং ইহেলার-ডার্নার সিনড্রোম, এই তিনটা পড়লে হবে। হাইপার মোবিলিটি হয় জয়েন্টের, এরা অনেক বেশি জয়েন্টের মানে রেঞ্জ অফ মুভমেন্ট অনেক বেড়ে যায় এদের। এরপর আরেকটা প্রশ্ন আছে ট্রিগার ফিঙ্গার, শেষে একটা লাইন, ট্রিগার ফিঙ্গার কাদের হয় বেশি? ট্রিগার ফিঙ্গার হচ্ছে যারা হচ্ছে সুতার কাজ করে, তারপর হচ্ছে টেইলার্স এর কাজ করে, যে কি বলে কাঁচি দিয়ে কাটাকাটি করে, এদের বেশি হয়। কি বলে জুমা, এখানে এক্সট্রা কি পড়ার আছে? ট্রিগার ফিঙ্গার নিয়ে কোনো প্রশ্ন আসছে? মেডিসিনে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু ট্রিগার ফিঙ্গার দুইটা ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড আছে। এন্ডোক্রাইনের মধ্যে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর এমনিতে রিউমাটোলজিক্যালের মধ্যে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুইটা। আর একটা হচ্ছে ওই যে ফ্লেক্সোটেন্ডনশিথে টেনোসাইনোভাইটিস হয়, এই দুইটা কথাই বেশি আসে। টেনোসাইনোভাইটিস হয়, আর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস মেলাইটাসের সাথে এটি অ্যাসোসিয়েটেড। আর আমরা লোকালি স্টেরয়েড ইনজেকশন দিই, যদি এটাতে রেসপন্স না করে সেক্ষেত্রে সার্জিক্যাল ডিকম্প্রেশন লাগে। এটা কাদের বেশি হয় এটাও তো আসে, এই যে যারা হচ্ছে নার্সরা অনেক সময় হচ্ছে ওভার ইউজ যারা করে, ওমেন যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশেন্টই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের রিউমাটোলজি শেষ, কিন্তু প্যাকেজ ডিজিজটা তো আমরা বললাম না, তাই না? আচ্ছা প্যাকেজ ডিজিজ নিয়ে জুমা বলে ফেলো তাহলে। প্যাকেজ ডিজিজ তো আসে নাই, তবে আসার সম্ভাবনা আছে। জুমা বলে শেষ করে দাও। না স্যার, আপনি বলেন। কেন ভুলে গেছিস? না, আপনার মুখে শুনতে ভালো লাগতেছে, আমার অনেক কিছু আরো রিভিশনও হয়েছে। তাই নাকি? শুনলে ভালো পড়া মনে থাকে। পড়া আছে দেখে মনে থাকে আর কি, পড়া না দেখলে মনে থাকতো না। বলেন বলে শেষ করে দেন। আচ্ছা এখানে কি হয়, প্যাকেজ ডিজিজে ফোকাল এরিয়াস অফ ইনক্রিজড এন্ড ডিসঅর্গানাইজড বোন রিমডেলিং। তাহলে ইনক্রিজ হয় এখানে, আবার হচ্ছে ডিসঅর্গানাইজড বোন হচ্ছে কি রিমডেলিং হয়, ডিসঅর্গানাইজড বোন রিমডেলিং হয়। এখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ে, বোন রিজর্পশন হয়, আর সাথে হচ্ছে ম্যারো ফাইব্রোসিস হয়, সাথে হচ্ছে ইনক্রিজ ভাস্কুলারিটি অফ দ্য bones and increase but disorganized bone formation। ঠিক আছে, এখানে তাহলে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ে, বোন ম্যারো ফাইব্রোসিস হয় এবং বোনসের ভাস্কুলারিটিটা বাড়ে। এখানে বোন ফরমেশন হয় কিন্তু ডিসঅর্গানাইজড। তারপর হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আমার বইটাতে দেখতে হবে, এখানে লাগানো নেই। আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে হচ্ছে
যে এলপিটা অনেক বেশি রেজ থাকে, হাই রেজ অফ এলপি। সেরাম ফেরিটিন যেমন অনেক বেশি রেজ হয় অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজে, এখানে একেবারে অনেক বেশি এলপিটা বাড়ে। এবং মোস্ট কমন যে হচ্ছে ফিচার প্রেজেন্টেশন সেটা হচ্ছে বোন পেইন। বোন পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করে। এবং এখানে আমাদের যেটা আদার্স ফিচার্স এর মধ্যে আছে, ডিফনেস নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করতে পারে, বোন ডিফর্মিটি নিয়ে প্রেজেন্টেশন করতে পারে, নার্ভ রুট পেইন, স্পাইনাল কর্ড কম্প্রেশন, স্পাইনাল স্টেনোসিস এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা নিয়ে একটু সুন্দর করে বলার ইচ্ছা ছিল, আসলে শেষে আসছি তো ফেটিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে প্যাথোলজিতে আমরা যেটা বললাম, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় যে কারণে হচ্ছে ডিসঅর্গানাইজড বোন ফর্মেশন হয়। এবং এখানে আরেকটা ইনফরমেশন যেটা জানা দরকার হচ্ছে এলপিটা অনেক বেশি রেজ থাকে। এখানে মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে বোন পেইন হয়। আর হচ্ছে কোন হচ্ছে জায়গার বোনস গুলো ইনভলভ হয়, এক্সিয়াল স্কেলেটন গুলো হচ্ছে কমনলি ইনভলভ হয়, যেমন পেলভিস, ফিমার, টিবিয়া, লাম্বার স্পাইন এগুলো ইনভলভ হয় বেশি। আর এক্সরে ফাইন্ডিংস গুলো আমরা গতকালকে পড়েছি। এখানে ফিচার গুলোর মধ্যে ডিফনেস, নার্ভ কম্প্রেশন, ক্রেনিয়াল নার্ভ ডিফেক্ট, নার্ভ রুট পেইন এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর এখানে হচ্ছে ভাস্কুলারিটিটা অনেক বেশি বেড়ে যায় যে কারণে হচ্ছে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর হয়। হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর হয়, হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার বলছে, দেখেন ক্যারেক্টারিস্টিক ফিচার, তাহলে অ্যান আইসোলেটেড এলিভেশন অফ এএলপি, তাহলে এটা ইম্পর্টেন্ট ফিচার, ক্যারেক্টারিস্টিক ফিচার যে এখানে আইসোলেটেড এলিভেশন অফ এএলপি অনেক বেশি বেড়ে যায় এলপি। এবং বোন এক্সপানশন অন এক্সরে, এক্সরেতে কি হবে, বোন এক্সপানশন হবে, এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তাইলে অ্যাক্সিয়াল স্কেলেটন ইনভলভমেন্ট হয়, মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে বোন পেইন, এছাড়া বোন ডিফর্মিটি, ডিফনেস, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এগুলো হতে পারে, আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কজে পড়ছি এটা। এছাড়া হচ্ছে ডিফনেসটা কেন হয়, ডিফনেসটা হয় যে কম্প্রেশন অফ অডিটরি নার্ভকে হচ্ছে ইনভলভ করার জন্য, এবং এখানে কন্ডাকটিভ ডিফনেস হয় ইউজুয়ালি। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা বললাম যে এলপিটা আইসোলেটেড এলিভেশন হবে, সাথে হচ্ছে বোনস এক্সপানশন হবে। ঠিক আছে, এটার ম্যানেজমেন্ট আমরা কি ইউজ করি? The main indication for treatment is inhibition of bone resorption. Bone resorptionটাকে আমাদের ইনহিবিট করতে হবে বোন পেইন কমাতে হলে। এখানে ড্রাগ অফ চয়েস কি, কোন কোন ড্রাগ আমরা ইউজ করি? এখানে আমরা ড্রাগ ইউজ করতে পারি এই যে দা বিসফসফোনেট, পেমিড্রোনেট, রিসেড্রোনেট, জেলেন্ড্রনিক অ্যাসিড, এগুলো হচ্ছে হাইলি ইফেক্টিভ, এদের বললেই হবে, আর বেশি কিছু নাই এখানে। ও ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য এক্সরে ডায়াগনোসিস কনফার্মেশন করার জন্য এক্সরে ফাইন্ডিংস গুলো রোকায়া বলবে, রোকায়া বলার সাথে সাথে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। এখানে বোনস বায়োপসি দরকার নাই, এই যে এখানে আছে লাইনটা দেখাই দিয়ে, ছিল যে এই যে লাইনটা দেখাই দিয়ে, এক্সরে শুড বি টেকেন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এবং আরেকটা এমসিকিউ লাইন হতে পারে, সেটা হচ্ছে বোন বায়োপসি ইজ নট ইউজুয়ালি রিকোয়ার্ড। হ্যাঁ বলেন, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, ডিসঅর্গানাইজড বোন ফর্মেশন হয়, এখান থেকে শুরু করেন। ভাই অ্যাবনরমাল ট্রাবিকুলার প্যাটার্ন হয়। আচ্ছা, অ্যাবনরমাল ট্রাবিকুলার প্যাটার্ন হয়, বোনস এক্সপানশন হয়, বোনস এক্সপানশন হয়, তারপর ভাই সিউডো ফ্র্যাকচার থাকে আর অস্টিওলাইসিস। আচ্ছা, সিউডো ফ্র্যাকচার থাকে, আর এটা হচ্ছে অস্টিওস্ক্লেরোসিস হয়, অস্টিওলাইসিসও হয় ভাইয়া, এবং লাইসিসও হয়, এন্ড লাইসিস। ঠিক আছে, আচ্ছা শুরুর দিকের অংশগুলো যে আমরা পড়লাম না, ওগুলো কি বলে দিব 10 মিনিট একটু বলে দিই না? শুরুর দিকের জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলা পড়তে খুবই কষ্ট লাগে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, দেখেন ফ্ল্যাট বোনস, যে স্কালের যে বোনস গুলো আছে এগুলো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, এটা একটা ইম্পর্টেন্ট লাইন আছে।
আর লং বোনস গুলো হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস ইউজুয়ালি। এরপর দেখেন হচ্ছে এখানে ইম্পর্টেন্ট আর একটা লাইন, কর্টিক্যাল বোন ইজ ফর্মড ফ্রম হ্যাভার্সিয়ান সিস্টেম। এরপর দেখেন হচ্ছে অস্টিওক্লাস্ট গুলো হচ্ছে মাল্টিনিউক্লিয়েটেড এবং এগুলো হচ্ছে হ্যামাটোপয়েটিক অরিজিন। এই যে ম্যাক্রোফেজ গুলো বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম ধারণ করে, এইটা পরীক্ষায় আসলে এফসিপিএস এ এটা কি করে, বোনস রিজর্পশন করে, বোনস রিজর্পশনের জন্য দায়ী। আর অস্টিওব্লাস্টটা কোথা থেকে আসে, বোন ম্যারো স্ট্রোমাল সেল থেকে আসে এবং এটা বোন ফরমেশন করার জন্য দায়ী। এই যে সেলগুলো, বোন সেলগুলো কোনটার কি কাজ সেটা পরীক্ষায় আসলে একবার। এরপর দেখেন অস্টিওসাইট ডিফারেন্সিয়েট টু ফ্রম হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট থেকে এটা ডিফারেন্সিয়েট হয়ে অস্টিওসাইট ফরমেশন হয়। এটার ফাংশনটা এটা পড়বেন। এরপর হচ্ছে বোন ম্যারো, বোন ম্যারো কি করে, প্রোডিউস রিসেপ্টর অ্যাক্টিভেটর, এগুলোকে অ্যাক্টিভেট করে, এইগুলোর জাস্ট ফাংশন গুলা। এরপর আসেন হচ্ছে বোনস এর হচ্ছে মেইন যে কোলাজেন সেটা হচ্ছে টাইপ 1 কোলাজেন দিয়ে তৈরি, বোনস মেইনলি টাইপ 1 কোলাজেন দিয়ে তৈরি। তারপর হচ্ছে এখানে 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 ইম্পর্টেন্ট যেটা, এই যে এর যে বোনস এর যে ক্রিস্টালটা আছে এটার নাম কি, এটার নাম কি পুরাটা জুমা? আই না পারি না ক্রিস্টাল। এই বোন ক্রিস্টাল এটা মনে হয় আসবে না, এটা অনেক ফালতু নাম এগুলা আচ্ছা ঠিক দিবে আছে, না। মিনারালাইজেশন ইজ এসেনশিয়াল ফর বোনস রিজিডিটি এন্ড স্ট্রেংথ। তারপর হচ্ছে ইনক্রিজ মিনারালাইজেশন কোথায় কোথায় হতে পারে, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা তো হতে পারে, এন্ড ইন রেসপন্স টু বিসফসফোনেট থেরাপি, এইসব কন্ডিশনে হতে পারে। এরপর দেখেন বোন রিমডেলিং, বোন রিমডেলিং এর হচ্ছে 4টা ফেজ আছে, 4টা ফেজ গুলো পরীক্ষায় এমসিকিউ তে আসতে পারে, কুইশ্চেন, রিজর্পশন, রিভার্সাল, ফরমেশন। এগুলো মেইন, যখন সব পড়ে যায় তখন আসলে এগুলো মাথায় কিছু থাকে না, তো এখন আগে একবার পড়া থাকলে এই দুই একটা ট্রু ফলস তাকানো যায় আর কি। কোয়েশ্চেন ফর্ম, রিজর্পশন, রিভার্সাল এবং হচ্ছে ফরমেশন। তাহলে আমার কঠিন লাগে এখানে এইটা এইটা এটা এটা এই প্যারাটা একটু করতে হবে, এই প্যারাটা আমি ছবি দিয়ে দিব, কোন কোন লাইন গুলো হচ্ছে আমি দাগাইছি আসলে এগুলো আমি ছবি দিয়ে দিব যদিও, এটা আমার মাথার তাস ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা এইখানে এখানে এইখানে কি কি পড়তে হবে জমা একটু বলো তো, এখানে তো অনেক কঠিন কঠিন পড়াশোনা, শুধু এরপরে হচ্ছে এই যে বক্সটা আছে না, বোন হ্যাঁ রিমডেলিং হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে মিলায় পড়ে ফেললে মনে হয় সবচেয়ে সহজ হয়। এটা আমরা তারপরে পড়ছি, এটা আমরা পড়ছি। তাহলে তো আর বেশি ঝামেলা করে লাভ নেই মনে হয়। এগুলো আসলে পড়তে গেলে আসল পড়াই মাথায় থাকে না। আচ্ছা এখানের মধ্যে এটা তো আমরা ক্লাসিফিকেশন সেদিন পড়লাম যে লিমিটেড মুভমেন্ট কোথায় হয়, এটা পরীক্ষায় আসছে যে স্যাক্রোআইলিক জয়েন্টের হচ্ছে লিমিটেড মুভমেন্ট হয়, ক্লাসিফিকেশনটা লাগবে। এরপরে এখানে এখানে একটু পড়ার আছে যে কার্টিলেজ হচ্ছে টাইপ 2 কোলাজেন দিয়ে তৈরি, কার্টিলেজ গুলো হচ্ছে টাইপ 2 কোলাজেন দিয়ে তৈরি এবং এখানে যে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাগ, এই যে গ্লাইকোজামাইনো গ্লাইকেন কি কি থাকে সেটা লাগবে, কন্ড্রয়েটিন সালফেট এন্ড ক্যারাটিন সালফেট এগুলো থাকে। এবং এইজিং এর সাথে সাথে হচ্ছে কন্ড্রয়েটিন সালফেটের পরিমাণটা কমে যায়, আবার ক্যারাটিন সালফেটের পরিমাণটা বেড়ে যায়। এর ফলে কি হয়, ওয়াটার এবং হচ্ছে শক অ্যাবজর্বিং যে হচ্ছে ক্যাপাসিটি সেটা কমে যায়, রিডিউস ওয়াটার কন্টেন্ট এন্ড শক অ্যাবজর্বিং প্রপার্টিস। তাহলে বয়স বাড়ার সাথে সাথে কন্ড্রয়েটিন সালফেট কমে যায় এবং হচ্ছে ক্যারাটিন সালফেট বেড়ে যায়। এই যে কন্ড্রয়েটিন সালফেট কমে যাওয়ার কারণে ওয়াটার ধরে রাখার যে ক্যাপাসিটি এবং শক অ্যাবজর্বিং প্রপার্টি এগুলো রিডিউস হয়, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন হচ্ছে এই জায়গাটাতে একটু অস্টিওআর্থ্রাইটিস এর সাথে ডিফারেন্স কোথায়, differ from those found in osteoarthritis where there is abnormal chondrocyte distribution, loss of proteoglycan from matrix and increased water content। osteoarthritis এর ক্ষেত্রে water content বেশি থাকে, ঠিক আছে। এরপর দেখেন degradation of cartilage matrix is carried out by aggreganase, aggreganase এই যে ডিগ্রেডেশনটা কার্টিলেজের যে ম্যাট্রিক্স গুলো এটা ডিগ্রেডেশন হয় কার দ্বারা, aggreganase দ্বারা এবং ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস দ্বারা। এবং এইখানে একটা প্রশ্ন এফসিপিএস এ প্রিভিয়াসলি আসছে
যে হচ্ছে কোন কোন হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো হচ্ছে কার্টিলেজ ডিস্ট্রাকশন করে। কার্টিলেজ ডিস্ট্রাকশনের জন্য কোন কোন ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো দায়ী, এটা একটা প্রশ্ন আসছে। ইন্টারলুইকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এইগুলো হচ্ছে কি করে কজ, আর সাথে হচ্ছে কি which are released during inflammation stimulate aggrecanase and metalloproteinase। তাহলে এই যে ইন্টারলিউকিন 1, TNF, এরা aggrecanase কে স্টিমুলেট করে এবং metalloproteinase কে স্টিমুলেট করে। এরা কি করে? কার্টিলেজ ডিস্ট্রাকশন করে। তো পরীক্ষায় আসছিল, এগুলো পরীক্ষায় আসছিল যে কারা কারা হচ্ছে কার্টিলেজ ডিস্ট্রাকশন করে। এরপর আসেন সাইনোভিয়াল ফ্লুইড, এরা শক অ্যাবজর্বার হিসেবে থাকে। এবং আলট্রাফিল্ট্রেট অফ প্লাজমা, আলট্রাফিল্ট্রেট অফ প্লাজমা এখান থেকে এমসিকিউ দেয় যে সাইনোভিয়াল ফ্লুইডের ফিচার থেকে, সাইনোভিয়াল ফ্লুইডের ফিচার থেকে এখানে প্রশ্ন আসে যে এগুলো হচ্ছে বিস্কিট ফ্লুইড, যারা হচ্ছে জয়েন্টকে লুব্রিকেন্ট করে, জয়েন্ট লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। বিস্কিট ফ্লুইড, আলট্রাফিল্ট্রেট অফ প্লাজমা, and into which synovial cells secrete hyaluronin and proteoglycan। এখান থেকে এমসিকিউ আসলে এফসিপিএস। এবং আরো কয়েকটা ফিচার আছে, সেল হচ্ছে এখানে লেস দেন 200, আর হচ্ছে এখানে আরো কয়েকটা জিনিস আছে যে এদের টার্বিডিটি নিয়ে, যে এদের ফিচার আছে যে ইনফ্লামেশন হলে তখন কিরকম হয় দেখতে, এটা নিয়ে প্রশ্ন আসছিল। এবং এইখানে দেখেন টাইপ এ সাইনোভিওসাইট যেগুলা, সেগুলো ফ্যাগোসাইটিক সেল ডিরাইভ ফ্রম মনোসাইট ম্যাক্রোফেজ। আর টাইপ বি সাইনোসাইট গুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট লাইক সেল, এগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড সিক্রেশন করে। তাহলে এটা ইম্পর্টেন্ট। টাইপ বি যেটা, এটা হচ্ছে কি সাইনোভিয়াল ফ্লুইড কি করে? সিক্রেট করে। এরপর এখান থেকে প্রশ্ন আসছিল এফসিপিএস এ, ইনফিনিটি স্টার টপিকস, এই জায়গা থেকে প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসছিল এখান থেকে? নরমাল সাইনোভিয়াল ফ্লুইডটা দেখতে কেমন, এটা যে পিডিএফটা আছে ওখানে নরমাল সাইনোভিয়াল ফ্লুইডটা দেখতে কেমন এবং ইনফ্লামেশনে কেমন সেটা বলা হয়েছে। নরমাল সাইনোভিয়াল ফ্লুইডটাকে স্মল, অল্প ভলিউম, ক্লিয়ার, কালারলেস, সেলটাকে আমরা বলছি যে 200 কম, টার্বিডিটি কম কিন্তু ভিসকিসিটি বেশি, টার্বিডিটি কম কিন্তু ভিসকিসিটি বেশি। এখানে উল্লেখ আছে সেই নরমাল সাইনোভিয়াল ফ্লুইড সম্পর্কে। এই যে দেখেন নরমাল সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে স্মল ভলিউম, ক্লিয়ার, দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি তো দেখতেছি না, আমি কালো দেখতেছি। না না দেখা যাচ্ছে তো। ভাইয়া কাটচাট দেখা যায় না কোনো। কার্সর দেখা যায় না, না? আচ্ছা, কালো হয়ে গেছে। নরমাল সাইনোভিয়াল ফ্লুইড থাকবে স্মল ভলিউমে, ক্লিয়ার, এটা হচ্ছে কালারলেস হতে পারে, পেল ইয়েলো হইতে পারে, হাই ভিসকোসিটি, এটা হচ্ছে ভিসকোসিটিটা থাকবে বেশি, হাই ভিসকোসিটি, কিন্তু টার্বিডিটি থাকবে কম। কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে নিউট্রোফিল থাকে না, যে কারণে হচ্ছে টার্বিড হবে না। কিন্তু যদি ইনফ্লামেশন হয় তখন হচ্ছে ফ্লুইডের পরিমাণ, সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে এবং ওই ফ্লুইডটা তখন আর ক্লিয়ার থাকবে না, তখন হচ্ছে ক্লাউডি হয়ে যাবে এবং তখন ভিসকোসিটি কমে যাবে কিন্তু টার্বিডিটি বেড়ে যাবে, কারণ নিউট্রোফিলের কারণে হচ্ছে টার্বিডিটি বেড়ে যাবে। দেখেন এই যে নরমাল সাইনোভিয়াল ফ্লুইড কিরকম আর জয়েন্ট ইনফ্লামেশন হলে কিরকম, এটা পাশাপাশি দেওয়া আছে। ভলিউম ইনক্রিজ করে, সেল কাউন্ট বেড়ে যাবে, 200 বেশি হবে, নিউট্রোফিল বেড়ে যায়, ফলে টার্বিডিটি হয়, ভিসকোসিটি এখানে রিডিউসড হয়। ঠিক আছে, ভিসকোসিটি রিডিউসড হয়। তাহলে টার্বিড ফ্লুইডে হাই নিউট্রোফিল কাউন্ট অকার্স ইন সেপসিস, ক্রিস্টাল আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এসব কন্ডিশনে হবে। এরপর দেখেন ইউনিফর্ম ব্লাড স্টেনিং হতে পারে ব্লিডিং ডিসঅর্ডার গুলোতে হতে পারে। এবং ইউরেট ক্রিস্টালের ব্যাপারে আমরা কালকেই পড়ে ফেলছি যে নিডল শেপ নেগেটিভ হলে সেটা হচ্ছে গাউট, আর যেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম পাইরোফসফেটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে পজিটিভ হবে এবং হচ্ছে কি হবে, রম্বয়েড শেপ হবে। এগুলো আমরা পড়ে ফেলছি, এর বাইরে আমাদের আর পড়ার নেই। রিমাটোলজি আপাতত এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জারে দিয়েন বা গ্রুপে দিয়েন, আমরা আলোচনা করে নিব। আজকে আমরা শেষ করি নাকি? আছেন তো সবাই নাকি? পড়না জি ভাইয়া। আচ্ছা, সবাই ঘুমায় পড়ছে। আচ্ছা শেষ করে দিই তাহলে আজকের মতো। আল্লাহ হাফেজ। কারো কোনো কথা আছে?
কেউ কিছু বলতে চায় না? সুমাইতা? না, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাইলে।